হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্মের লেকচার সাথে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। একটু আমাকে জানাই দিও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। আমি একটা আমার এন্ড থেকে চেক করে দেখি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে। দেখো, আজকে হচ্ছে আমাদের পর্যাবৃত্ত ধর্ম, সকল পর্যাবৃত্ত ধর্ম আজকে আমাদের শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের দেখো, এই চ্যাপ্টারটাকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করি, প্রথম ভাগটা কি ছিল আমাদের, ওই যে পিরিয়ডিক টেবিল নিয়ে আলোচনা করা, ওগুলো কিন্তু আমাদের আলোচনা শেষ। অর্থাৎ আমাদের একটা পার্ট শেষ। এরপরে আলোচনা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে। পর্যাবৃত্ত ধর্ম আজকে আমাদের শেষ হয়ে যাবে। আজকে আমরা সকল যে বাকি থাকা পর্যাবৃত্ত ধর্ম, সেগুলোর প্রথমে থিওরি পড়বো, এরপর আমরা কোয়েশ্চন সলভ করবো বেশি বেশি। মানে তোমাকে আমি চেষ্টা করতেছি সব কোয়েশ্চন সলভ করে দেওয়ার, যাতে মানে সব কোয়েশ্চন বলতে আবার সব কোয়েশ্চন যে করা যায় তাও না, মানে যত টাইপের কোয়েশ্চন নিতে পারে সব তোমাকে সলভ করাই দেওয়া, কেমন? আর এরপরই আমাদের স্টার্ট হয়ে যাবে কি, আগামীকালকে থেকে রাসায়নিক বন্ধন। আমরা রাসায়নিক বন্ধন শেষ করার পরে আস্তে আস্তে গিয়ে ব্লক কেমিস্ট্রি পড়বো। মানে এই চ্যাপ্টারের যেটা প্রবলেম, আমি আগে থেকে বলে আসছি, সেই চ্যাপ্টারটার প্রবলেম হচ্ছে তুমি যদি বই অনুযায়ী পড়তে চাও তুমি পারবা না বা বুঝবা না। কারণ বইয়ে কি হয়, বইয়ে হচ্ছে যে একটু পরের পড়া একটু আগে দিয়ে দিছে, আগের পড়া পরে দিছে। সো তোমরা যেটা করবা, এই চ্যাপ্টারটা পড়ার সবচেয়ে বেস্ট ওয়ে হইতেছে যে তুমি ক্লাস ফলো করো, এরপরে ক্লাসের স্লাইড দেখো, ক্লাসে থাকা ম্যাথগুলো করো, রেগুলার এক্সাম দাও। আর এরপরে আমি যখনই বলে দিব ধর আজকে পর্যাবৃত্ত ধর্ম শেষ, তখন এই পর্যাবৃত্ত ধর্ম টপিকটা তুমি তোমার যে কাছে যেই বই আছে সেই বইটা থেকে তুমি পড়ে ফেলবা। সো চলো আমরা শুরু করি, আসো। তারা আমাকে একটু করে জানাও যে আগের ক্লাস পর্যন্ত সবার কি করা আছে। এই চ্যাপ্টারে যেটা আরেকটা বিশাল প্রবলেম, তুমি চাইলেও মাঝখানে ক্লাস থেকে ধরতে পারবা না। মানে জিনিসটা কি, যে তুমি যখন গুণগত রসায়ন পড়ছি তখন দ্রাব্যতার আগ পর্যন্ত যদি নাও পড়া থাকে, দ্রাব্যতা থেকে কিন্তু বোঝা গেছে। বাট এই চ্যাপ্টারটা এরকম না। এই চ্যাপ্টারের প্রতিটা টপিকই লিঙ্ক করা, অর্থাৎ তোমাকে প্রতিটা টপিক একদম জিরো থেকে শুরু করে আসতে হবে, অর্থাৎ লেকচার 1 থেকে তোমাকে করতে হবে। চলো শুরু করি। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 7। আমরা গত ক্লাসে আয়নীকরণ শক্তি আমরা পড়ে ফেলছি। আয়নীকরণ শক্তি শুধু একটা ছোট টপিক বাকি আছে, এটা দিয়ে আমরা এরপরে ইলেকট্রন আসক্তিতে চলে যাব। প্রথমে আমরা পড়বো আয়নীকরণ শক্তির উপর উপশক্তি স্তরের প্রভাব। আমাকে একটু করে বলো তো, উপশক্তি স্তর কারা কারা ছিল? উপশক্তি স্তর, উপশক্তি স্তর আমরা সবাই জানি। আমাদের উপশক্তি স্তর ছিল হচ্ছে এস উপশক্তি স্তর ছিল, পি উপশক্তি স্তর ছিল, ডি উপশক্তি স্তর ছিল, এফ উপশক্তি স্তর ছিল। এগুলো আমরা সাইকেল 1-এ পড়ে আসছি অলরেডি, যে এই চারটা কি ছিল আমাদের, এই যে উপশক্তি স্তর ছিল, রাইট? সাউন্ড কম, দেখি তো আমার এন্ড থেকে সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড কম বলতেছো? হ্যাঁ, আমার এন্ড থেকে তো ভাই ঠিক আছে। এই যে দেখো, আমার এন্ড থেকে সব ঠিক আছে এখানে, কেমন? ওকে। আচ্ছা, তাহলে তুমি একটু করে রিফ্রেশ দিয়ে দেখো, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে তোমার। ওকে, দেখো তো উপশক্তি স্তর কারা কারা ছিল, এসপি ডিএফ। একটা জিনিস তুমি আমাকে বলো তো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আবরণী প্রভাব, আবরণী প্রভাবের ক্রম সব থেকে বেশি আবরণী প্রভাব দেখা যায় তো কার, বলো তো? সব থেকে বেশি আবরণী প্রভাব দেখা যায় তো কার? সব থেকে বেশি আবরণী প্রভাব দেখা যায় তো কার, বলো তো? অলরেডি পড়াইছিলাম এস এর, আমরা দেখছিলাম আবরণী প্রভাবের ক্রম ছিল এস, তারপরে ছিল পি, তারপরে ছিল হচ্ছে ডি, তারপরে ছিল তোমার হচ্ছে এফ। অর্থাৎ একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এই যে আবরণী প্রভাব বলতে আমরা কাকে বোঝাচ্ছিলাম, ওই যে দেখো, এই যে আমরা একটা সূত্র শিখাইছিলাম তোমাদেরকে, জেড ইফেক্টিভ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা, মনে আছে? জেড মাইনাস সিগমা। এখানে এই জেড ইফেক্টিভ দ্বারা বোঝানো হইতো কার্যকর নিউক্লিয়ার চার্জ। জেড ইফেক্টিভের পরিচয় কি ছিল? কার্যকর, কার্যকর নিউক্লিয়ার, কার্যকর নিউক্লিয়ার, নিউক্লিয়ার চার্জ ছিল, রাইট? আর অন্যদিকে এই সিগমার পরিচয় কি ছিল? ওই যে আবরণী প্রভাব, মানে বা আবরণী ইলেকট্রন বলতাম আমরা। আবরণী ইলেকট্রনও বলতে পারো, বা এটাকে আবরণী প্রভাবও বলতে পারো, আবরণী প্রভাবও বলতে পারো। অর্থাৎ যার সিগমার মান বেশি তার কিন্তু আবরণী প্রভাবটা বেশি হয়ে থাকে। তাহলে বুঝতেছি আমরা যে এই যে এইটা এস যেটা আছে, এটার তাহলে কি হবে বলতো, সিগমার মানটা অনেক বেশি। তাহলে এটার যদি সিগমার মান বেশি হয়, বলতো এটা জেড ইফেক্টিভ বেশি হবে না কম হবে? এটা জেড ইফেক্টিভ বেশি হবে না কম হবে বলো? এস এর যেহেতু সিগমার মানটা বেশি, তাহলে জেড ইফেক্টিভ কি হবে? ডেফিনেটলি কম হবে। কারণ দেখো, জেড ইফেক্টিভ মানে কি, জেড মাইনাস সিগমা। তো সিগমা যদি বড় হয়, এটা বিয়োগফল হচ্ছে, সিগমা যদি বড় হয় তাহলে কিন্তু জেড ইফেক্টিভ কি হবে? জেড ইফেক্টিভ কম হবে। আর অন্যদিকে আমি এফ এর কথা বাদ দিলাম, আগে চলো ডি এর কথাটা তোমাকে দেখাই। ধরো এখানে এই এস আর ডি এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, এই ডি এর কি বলতো, ডি এর কিন্তু আবরণের প্রভাব কম, অর্থাৎ ডি এর সিগমাটা কি হবে? কম হবে। তাহলে বলতো ডি এর জেড ইফেক্টিভ বেশি হবে না কম হবে? যেহেতু সিগমা বিয়োগ যাচ্ছে, বিয়োগফলটা হচ্ছে কম, তাহলে জেড ইফেক্টিভ বেশি হবে। তার মানে আমাকে একটা জিনিস বলো যে এস আর ধরো কথার কথা 3 নম্বর শক্তি স্তর, আমরা সবাই জানি, ধরো 3 নং শক্তি স্তর। ধরো আমি বললাম তোমাকে 3 নং কক্ষপথ বা 3 নং শক্তি স্তর। বলো তো 3 নং কক্ষপথে কোন কোন উপশক্তি স্তর তুমি পাও? 3 নং কক্ষপথে কি কি থাকে? 3 নং কক্ষপথ আমরা সবাই জানি 3s থাকে, 3 নং কক্ষপথে 3p থাকে,
3 নং কক্ষপথে কিন্তু 3D থাকে। এটা তোমরা সবাই পড়ে আসছো সাইকেল 1-এ, রাইট? 3s থাকে, 3p থাকে, 3d থাকে। তাহলে একটা জিনিস আমাকে বলো যে কোন ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস সব থেকে বেশি আকর্ষণ করে থাকবে? 3s, 3p আর 3dর মধ্যে কোন ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস সব থেকে বেশি আকর্ষণ করে থাকবে? যেহেতু ডি যেগুলো আছে এটার জেড ইফেক্টিভটা বড়, তাহলে এই 3D দেখো, খেয়াল করে দেখো, যেহেতু এটার জেড ইফেক্টিভ বড়, যেহেতু এটা জেড ইফেক্টিভ বড়, তাহলে কিন্তু 3D যে ইলেকট্রনগুলো থাকবে সেখানে কিন্তু সেই ইলেকট্রনগুলোকে কিন্তু নিউক্লিয়াস টেনে ধরে রাখবে বেশি। তাহলে তুমি আমাকে বলো 3s, 3p বা 3D বলো, এখানের মধ্যে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো বা এভাবে তুমি চিন্তা করে দেখো, ধরো তার মানে এখানের মধ্যে আমি যদি বলি যে কোনটার আয়নীকরণ শক্তি বেশি হবে, তাহলে ডি উপশক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলোকে সরাতে বেশি কষ্ট হবে, রাইট? তাহলে এখানে আমরা মনে রাখবো যে আমাদের এই যে আয়নীকরণ শক্তির ক্রম যদি লিখি আমরা আমরা যদি এখানে লিখি আয়নীকরণ শক্তির ক্রম, তাহলে দেখবে এটা জাস্ট একটা সিম্পল এমসিকিউর জন্য মনে রাখতে পারো। এটা কি, এই যে ডি যেটা আছে ডি, এটার আয়নীকরণ শক্তি সব থেকে বেশি হবে, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে এস। তুমি চাইলে এখানে এফও লিখতে পারো আগে, সো এফটা লেখার দরকার নেই, নর্মালি এফ থেকে প্রশ্ন আসে না। আরেকবার বোঝাবো, আরেকবার বোঝাচ্ছি দেখো। এইটা তো সবাই পড়ে আসছো না, আগে বলো যারা যারা বুঝো নাই এইটা কি সবাই বুঝতে পারছিলাস? এই যখন আমরা জেড ইফেক্টিভ পড়াইছিলাম যে এস আবরণী প্রভাবের ক্ষমতা কি ছিল, আবরণী প্রভাবের কম ছিল, এই এস এর আবরণী প্রভাব সব থেকে বেশি, কারণ সেটা নিউক্লিয়াসকে মানে একদম কেন্দ্র করে মানে ঘিরে ধরে থাকে, তাই না? তারপরে পি ছিল, তারপর ডি ছিল, তারপর এফ ছিল। তার মানে দেখো এস এর সিগমার আবরণী প্রভাব সব থেকে বেশি, মানে এস এর সিগমা সব থেকে বেশি। তাহলে এস এর সিগমা বেশি হলে জেড ইফেক্টিভ কি হবে? কম হবে। কারণ এই যে সূত্র দেখো, সিগমা যদি বড় হয় এটা বিয়োগফল হচ্ছে, তাহলে জেড ইফেক্টিভটা কম হবে, এটা বড় হইলে এটা কম হবে। আর এটার সিগমাটা কম, তাহলে এটা জেড ইফেক্টিভ বেশি হবে। তার মানে তুমি চিন্তা করে দেখো, যদি ধরো কথার কথা তোমার যদি এখানে কি থাকে, এই যে তুমি একদম চিন্তা করে দেখো যে এই যে ডি আছে, তাহলে ডি ইলেকট্রনগুলোকে বেশি নিউক্লিয়াস আকর্ষণ করবে নাকি এস ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে? ডেফিনেটলি ডি ইলেকট্রনগুলোকে, যেহেতু জেড ইফেক্টিভ এখানে বড়, তাহলে এখান থেকে ইলেকট্রন সরাতে তোমাকে বেশি এনার্জি দিতে হবে। তাহলে এই জন্য ডি উপশক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে তাদের আয়নীকরণ শক্তি বেশি হয়ে থাকে। বুঝা গেছে এটা নাকি বুঝো নাই? এটা মাঝে মাঝে এমসিকিউতে দিয়ে দেয়, সো আশা করি তুমি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আমাকে জানাইতে পারো, এটা কি বুঝতে পারছি আমরা? বলো তো একটু কি বুঝতে পারছো এটা? এটা কি বোঝা গেছে? ওকে, বুঝো নাই? কোথায় বুঝো নাই আমাকে বলো। এফ এর ক্ষেত্রে হ্যাঁ এফটা আগে দিবা তুমি, এফ যদি থাকে। আমাকে বলো কোন লাইনটা বুঝো নাই, যারা বুঝো নাই বলতেছে কোন লাইনটা বুঝো নাই, কোন লাইনটা বুঝো নাই আমাকে সেটা বলো। এইটা বুঝো নাই না জেড ইফেক্টিভ বুঝো নাই? আচ্ছা আমি বুঝাচ্ছি দেখো, খেয়াল করো। এই যে এটা তো তোমাদের আগের পড়া, এই যে জেড ইফেক্টিভ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা। এখন দেখো, ধরো কথার কথা, এখানে আমরা এইটা তো আমরা সবাই জানি যে আবরণী প্রভাবের ক্রম, আবরণী প্রভাবের ক্রম এটা কি ছিল? এস এর সব থেকে বেশি, পি এর সব এরপর কম, ডি এর আরো কম, এফ এর আরো কম। এখন আবরণী প্রভাবকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? ওই যে সিগমা দিয়ে প্রকাশ করতাম। এগুলো আমাদের তোমাদের কিন্তু আগের পড়া এগুলো। তাহলে আমি তোমাকে এটাও বলছিলাম, ধরো এস এর সিগমা বেশি কারণ এস এর শিল্ডিং বেশি, তাহলে এস এর জেড ইফেক্টিভ কম হবে। কেন কম হবে? কারণ হচ্ছে তুমি দেখো একটা জিনিস বিয়োগ করতেছো, বিয়োগফল যদি বড় হয়, এই পরশটা যদি বড় হয় তাহলে রেজাল্ট অবশ্যই ছোট আসবে। তাহলে এটা ছোট আসবে, আর এটা বড় হবে কারণ এখানে সিগমাটা হচ্ছে কম। এখন জেড ইফেক্টিভ বড়, এই কথাটার অর্থ কি? জেড ইফেক্টিভের মানে কি? জেড ইফেক্টিভের মানে হচ্ছে ওই নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে কতটুকু টেনে ধরে রাখে, কতটুকু টেনে ধরে রাখে। তাহলে এখানে জেড ইফেক্টিভ বেশি, তার মানে এখানে টেনে ধরে রাখবে বেশি, তার মানে এই জন্য এখান থেকে ইলেকট্রন সরাইতে কষ্ট হবে বেশি। তাই আয়নীকরণ শক্তি যদি ক্রম আলোচনা করি, এই ডিপিএস এর মধ্যে এই ডি এর আয়নীকরণ শক্তি বেশি হয়ে থাকে। ওকে, আশা করি সবাই জিনিসটা এবার বুঝতে পারছি। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ডি এর আয়নীকরণ শক্তি বেশি হয়ে থাকে। ক্লিয়ার? এই জিনিসটা দেখো বুঝছো কিনা, আশা করি বুঝতে পারছি। চলো আমরা নেক্সটে যাই, আসো নেক্সটে যাই। এবার আমাদের আলোচনা শুরু হবে ইলেকট্রন আসক্তি নিয়ে। ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রন এফিনিটি, ইংলিশ টার্মটা কি? ইলেকট্রন এফিনিটি। এটাকে আমরা সংক্ষেপে ই ডট এ দিয়ে প্রকাশ করি। ইলেকট্রন আসক্তিকে আমরা সংক্ষেপে কি দিয়ে প্রকাশ করি? ই ডট এ দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি জিনিসটা কি আমি তোমাকে চলো একটু আগে বুঝাই জিনিসটা। দেখো, ধরো এখানে একটা এক্সকে তুমি নিছো, ধরা যাক এটা গ্যাসীয় অবস্থায় আছে। এখন এটাকে তুমি যদি একটা ইলেকট্রনকে গ্রহণ করাতে চাও, তাহলে এরপরে এটা কি হবে, কিসে পরিণত হবে বলো তো? তুমি ধরো এখানে এক্স একটা গ্যাসীয় পরমাণু, সেটি ইলেকট্রন গ্রহণ করলে কিসে পরিণত হয়? এক্স মাইনাসে পরিণত হয় না? কারণ আমরা সবাই জানি ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রন বেড়ে যাবে, আর বেড়ে যাওয়া ইলেকট্রনকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে এক্স মাইনাসে পরিণত হবে। এক্স মাইনাস এখানে গ্যাসীয় থাকবে। মনে রাখবা, ইলেকট্রন আসক্তি বলতে বোঝাবে ইলেকট্রন গ্রহণের প্রবণতা। ইলেকট্রন আসক্তি বলতে কি বোঝায়? ইলেকট্রন গ্রহণের প্রবণতা।
তাহলে একটা জিনিস সংক্ষেপে মনে রাখো, এই যে ইলেকট্রন আসক্তি, এটা মানে কি মনে রাখবা, এটা বলতে বোঝায় আসলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বোঝায়, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বোঝায়। তার মানে দেখো এখন ইলেকট্রন আসক্তি দ্বারা ডেফিনেশনটা কি হবে, ডেফিনেশন হবে যে তোমার এখানে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু, তাহলে এটা কি, এটা হচ্ছে 1 মোল গ্যাসীয় গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু, গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু। সে যদি কি করে, এই 1 মোল ইলেকট্রন গ্রহণ করে, 1 মোল ইলেকট্রন গ্রহণ করে, কিসে পরিণত হয়েছে, 1 মোল গ্যাসীয় 1 মোল গ্যাসীয় 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঋণাত্মক আয়ন, বিচ্ছিন্ন ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস আমাকে বলো তো, তুমি যখন আয়নীকরণ শক্তি পড়ছিলা সেটা কি তাপ উৎপাদী ছিল নাকি তাপ হারি ছিল? তুমি যখন আয়নীকরণ শক্তি পড়ছিলা, হ্যাঁ তুমি চাইলে এখানে, তুমি তোমার যদি ইচ্ছা করে তুমি চাইলে এখানে আগে এফ দাও, কোনো সমস্যা নাই তো। তোমার যদি ইচ্ছা করে তুমি এখানে আগে এফ দাও, তারপরে ডি দাও, তারপরে পি দাও, তারপরে এস দাও, কোনো সমস্যা নেই। বাট তোমাদের বইতে শুধু ডিপিএস দেখানো। ওকে, বলো আয়নীকরণ শক্তি যখন পড়ছিল, আয়নীকরণ শক্তিগুলো কি ছিল, তাপ উৎপাদী নাকি তাপ হারি? আয়নীকরণ শক্তি ছিল কিন্তু তাপ হারি। বাট একটা জিনিস তুমি মনে রাখবা, একটা জিনিস দেখো এখানে আমি তোমাকে জাস্ট কয়েকটা অ্যানালজি দিয়ে বুঝাই, এটার প্রকৃত ব্যাখ্যাটা তুমি পাবা যে যখন আমরা রাসায়নিক বন্ধন পড়বো তখন প্রকৃত ব্যাখ্যাটা পাবা। আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই, প্রকৃত ব্যাখ্যাটা আমরা রাসায়নিক বন্ধন পড়ার সময় দিব, স্টেবিলিটি দিয়ে ব্যাখ্যা দিতে হয়। বাট আমি তোমাকে একটা অ্যানালজি দিয়ে বুঝাই। চিন্তা করে দেখো, ধরো এটা একটা বক্স, এখানে ধরো একটা বল আসছে, একটা বল আছে, বলের এখানে ধরো তুমি কিছু আঠালো পদার্থ লাগাইছো, এরপরে বলটাকে তুমি কি করলা, এই বক্সের এখানে নিক্ষেপ করলা, এই বলটা কি করলো, বক্সে গিয়ে যুক্ত হইলো, যুক্ত হওয়ার পরে একটা শব্দ শক্তি বের হয়ে আসবে না? বলো তো, একটা শব্দ শক্তি যখন একটা বল গিয়ে একটা বক্সে আঘাত করবে তখন একটা শব্দ শক্তি কি নির্গত হবে না? তো এই জন্য এটা মনে রাখবা এখানে যে যখন একটা ইলেকট্রন গিয়ে এখানে যুক্ত হয়, একটা ইলেকট্রন গিয়ে যখন এখানে যুক্ত হবে তখন অ্যাকচুয়ালি এখানে কি হয়, একটা এনার্জি নির্গত হবে। এটার আরো ভালো কিছু ব্যাখ্যা আছে, আমি তোমাকে হালকা করে একটা ব্যাখ্যা দেখাই, আসো কেমন, হালকা করে একটা ব্যাখ্যা দেখাই। এই পৃষ্ঠায় আমি আসতেছি, এই পৃষ্ঠায় আমি আসতেছি, এই পৃষ্ঠায় আমি আসতেছি। চলো একটা জিনিস আমাকে বলো, ধরো হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেনের পরমাণু, কেউ কি বলতে পারবা হাইড্রোজেন পরমাণুতে কয়টা ইলেকট্রন থাকে? হাইড্রোজেন পরমাণুতে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। তাহলে একটু করে বলো তো, হাইড্রোজেন এ কি স্টেবল অবস্থায় আছে নাকি আনস্টেবল অবস্থায় আছে? হাইড্রোজেন কিন্তু স্টেবল অবস্থায় নাই, কারণ হাইড্রোজেনে কিন্তু কি করা দরকার, ওই যে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে হবে, সে কিন্তু আনস্টেবল অবস্থায় আছে, মনে রাখবা সে কি অবস্থায় আছে, আনস্টেবল। তাহলে এই হাইড্রোজেনটা কিন্তু আনস্টেবল অবস্থায় আছে, সে কিন্তু এখন স্টেবল না। সে স্টেবল হবে কখন? নর্মালি তো তুমি সিঙ্গেল হাইড্রোজেন কখনো পাও না, তুমি পাও H2 আকারে। অর্থাৎ সে কি করবে, এ আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে হবে তাকে, সে আরেকটা হাইড্রোজেনের সাথে কি করতে হবে, তাকে যুক্ত হইতে হবে। কি হলো এটা, দেখো তাকে কি করতে হবে, আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে হবে। যুক্ত হওয়ার পরে কি হবে বলো তো, যুক্ত হওয়ার পরে কি হবে, এই যে যুক্ত হয় তখন কি করে, এই হাইড্রোজেনটা তার ইলেকট্রনটাকে পাশের আরেকটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রনটাকে এভাবে করে শেয়ারিং করে। আর শেয়ারিং করার মাধ্যমে এখানে কি তৈরি হয়, এই H2 তৈরি হয়। কি তৈরি হয় বলতো, এখানে H2 তৈরি হয়, এই H2। এই যে H2 এটা কিন্তু অণু, বলতো H2 কি স্টেবল নাকি আনস্টেবল? বলতো H2 কি স্টেবল নাকি আনস্টেবল? H2, H2 কিন্তু স্টেবল, H2 একটা যৌগ বা অণু, তাহলে H2 কিন্তু কি হয় বলতো, এখানে স্টেবল হয়। এটা আমরা বুঝতে পারছি। দেখো তো এখানে ফার্স্ট অফ অল আমি তোমাকে বুঝাই বলি, দেখো এখানে কি হয়েছে, হাইড্রোজেন তার কিন্তু অষ্টক পূরণ, তার কিন্তু ওই দ্বিতক পূরণ হয় নাই, তার কিন্তু কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে নাই। সে যদি কাছাকাছি ইলেকট্রন কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, তাকে কি করতে হবে, একটি ইলেকট্রন মানে আরো একটা মানে ব্যাপারটা হচ্ছে তাকে তার মধ্যে থাকতে হবে, তার কাছে একটি ইলেকট্রন, তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসকে হিলিয়াম, তাহলে হিলিয়ামের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য আরেকটি ইলেকট্রন লাগবে। তখন সে কি করে, আরেকটা তার মতো হাইড্রোজেনের সাথে সে হচ্ছে এখানে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সে কিন্তু H2 অণুটা গঠন করে, এরপরে কিন্তু সে এখানে স্টেবল হয়ে যায়। বুঝা গেছে এটা? তাহলে এখানে স্টেবল আর আনস্টেবল এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? স্টেবল আর আনস্টেবল এই জিনিসটা কি সবাই বুঝতে পারছি আমরা? এই জিনিসটা দেখো, এগুলো হচ্ছে পরমাণু, তুমি কিন্তু প্রকৃতিতে কখনো হাইড্রোজেন পাবা না, H2 পাবা, H2 পাবা। আরেকবার বুঝাই বলে দেখো, হাইড্রোজেন এ হচ্ছে পরমাণু, এর আছে একটা ইলেকট্রন, তো একটি ইলেকট্রন কখনো কখনো স্টেবল ইলেকট্রন কনফিগারেশন না। স্টেবল ইলেকট্রন কনফিগারেশন কাদের থাকে, ওই নিষ্ক্রিয় গ্যাসগুলোর থাকে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন। তো দেখো হাইড্রোজেন যদি হিলিয়ামের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় তাহলে তার ইলেকট্রন দরকার দুইটা, তো এখানে আছে একটা, সে তখন কি করে, আরেকটা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে কি হয়, এখন দেখো এখানে কয়টি ইলেকট্রন আছে, এবার বলো তো
এই হাইড্রোজেনের কাছে কয়টা ইলেকট্রন আছে বলতে পারবা? এই হাইড্রোজেনের কাছে কয়টা ইলেকট্রন আছে? এই হাইড্রোজেনে, আচ্ছা আমাকে বলো আগে যে এইখানে এই বন্ধনটাকে কি বন্ধন বলে, কেউ জানো? এগুলো যদিও পড়াবো আগামী ক্লাসে, এটা নিয়েই পড়াশোনা, আগামী ক্লাসে এটা নিয়েই পড়াশোনা, বাট আমরা হালকা তোমাদেরকে আইডিয়া দিচ্ছি। এই বন্ধনটাকে বলা হয় সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন হচ্ছে এমন বন্ধন যেখানে দুইজন পরমাণু কি করবে, ইলেকট্রন শেয়ারিং করবে। এই এ কি করে, এ হচ্ছে তার ইলেকট্রনটাকে আর এ হচ্ছে এর ইলেকট্রনটাকে, এরা পরস্পর এখানে কি করে, শেয়ারিং করে। এরা পরস্পর এখানে কি করবে, ইলেকট্রনগুলোকে শেয়ারিং করবে। এই যে দেখো ইলেকট্রনগুলোকে পরস্পর কি করে, এখানে শেয়ারিং করে, শেয়ারিং করে। এখন শেয়ারিং করলে কি হয় জানো? শেয়ারিং করলে কি হয় জানো, আমি তোমাকে বলি। ধরো ধরো ওই যে তোমাদের মানে কাহিনী কি হয়, ধরো তুমি একটা জিনিস সাবস্ক্রিপশন কিনবা। ধরো তুমি ওই যে থাকে না, ওই যে চরকি সাবস্ক্রিপশন থাকে, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন থাকে। ধরো কথার কথা একটা জিনিসের সাবস্ক্রিপশন হচ্ছে 100 টাকা। এখন তোমার বন্ধু দিছে 50 টাকা, তুমিও দিছো 50 টাকা, তাহলে দুজনে 100 টাকা মিলাই কি করছো, একটা সাবস্ক্রিপশন কিনছো। অ্যাকাউন্ট কিন্তু তোমরা দুজনেই সমানভাবে ইউজ করতেছো। মানে ব্যাপারটা হয় কি, এখানের মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধনে যদিও এই ইলেকট্রনটা আসছে হচ্ছে এই হাইড্রোজেন থেকে সমযোজী বন্ধনে, আর এই ইলেকট্রনটা আসছে হচ্ছে এই হাইড্রোজেন থেকে, বাট আসার পর যখন তারা সমযোজী বন্ধন গঠন করে ফেলে, এই দুইটা ইলেকট্রনকে এই হাইড্রোজেনও নিজের বলে দাবি করে, এই হাইড্রোজেনও নিজের বলে দাবি করবে। মানে বুঝো জিনিসটা, বন্ধনে আসার আগ পর্যন্ত এই হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা ছিল, একটা ছিল। এই হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা ছিল, একটা ছিল। বাট যখনই বন্ধন গঠিত হয়ে যায়, তখন বন্ধন গঠিত হওয়ার পরে কি করে বলতো, এই যে বন্ধনে যে দুটো ইলেকট্রন আছে, প্রত্যেকটা হাইড্রোজেন এই দুটো ইলেকট্রনকে নিজের বলে দাবি করবে। মানে ব্যাপারটা কি, ধরো তুমি 50 টাকা দিছো, ও 50 টাকা দিছে, দিয়ে 100 টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন কিনছো, কেনার পরে কিন্তু অ্যাকাউন্টটাকে দুইজনই নিজের বলে দাবি করো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কি হয়, এখানে এই ইলেকট্রনটাকেও এই হাইড্রোজেন বলে এটা আমার, মানে এই দুটো ইলেকট্রন আমার, আবার এই হাইড্রোজেনটা বলে এই দুটো ইলেকট্রন আমার। বোঝা গেছে জিনিসটা? ফলে কি হয় বলতো, এবার প্রত্যেকটা হাইড্রোজেনের কাছে তাহলে এখন কয়টা করে ইলেকট্রন আছে, প্রত্যেকটা হাইড্রোজেনের কাছে এখন 2টা করে ইলেকট্রন আছে, যেটা হিলিয়ামের মতো। এই জন্য এটা হচ্ছে একটা স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। এবার আশা করি বুঝতে পারছো যে স্টেবল আর আনস্টেবল বলতে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, সব পরমাণু স্টেবল হওয়ার চেষ্টা করে, সব পরমাণু কি করে, স্টেবল হওয়ার চেষ্টা করে। আচ্ছা এবার একটা জিনিস আমাকে বলো, এখানে যে আনস্টেবল সে কি করে, সবসময় দৌড়াদৌড়ি করে না। স্টেবল মানে কি, সে এক জায়গায় দাঁড়ায় থাকবে। আনস্টেবল মানে সে দৌড়াদৌড়ি করবে, তাই না? তাহলে এখন তুমি আমাকে বলো, স্টেবলের এনার্জি বেশি হবে নাকি আনস্টেবলের এনার্জি বেশি হবে? বলো তো। যে স্টেবল সে এক জায়গায় দাঁড়ায় থাকবে, আর যে আনস্টেবল সে কিন্তু দৌড়াদৌড়ি করবে। তো কার এনার্জি বেশি হবে বলো, কার এনার্জি বেশি হবে? ডেফিনেটলি আনস্টেবলের এনার্জি বেশি হবে, কারণ আনস্টেবলের এনার্জি বেশি বলেই তো সে দৌড়াদৌড়ি করতেছে। আর স্টেবল কি, সে এক জায়গায় দাঁড়ায় আছে, তার এনার্জি তো বেশি না। তার এনার্জি যদি বেশি থাকতো সে তো দৌড়াদৌড়ি করতো, সে যদি দৌড়াদৌড়ি করতেছে না, সে এক জায়গায় দাঁড়ায় আছে, তাহলে এর কিন্তু এনার্জি হচ্ছে কম। স্টেবলের কি হয় বলতো, এর কিন্তু এনার্জি হচ্ছে, এর এনার্জি হচ্ছে কম হয়, এর এনার্জি হচ্ছে কম হয়। আর এদের এনার্জি কি থাকে বলতো, এদের এনার্জি হচ্ছে বেশি থাকে, এদের এনার্জি হইল বেশি থাকে। বুঝা গেছে জিনিসটা? এদের এনার্জি হচ্ছে বেশি থাকে, বুঝা গেছে জিনিসটা? দেখো বুঝছো এটা সবাই, এনার্জির ব্যাপারটা? হ্যাঁ, ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এবার আমাকে তুমি বলো, এই দুইটাতে এনার্জি হচ্ছে বেশি আর এখানে হচ্ছে এনার্জি কম, তাহলে এদের মধ্যে একটা এনার্জির ডিফারেন্স আছে না? ভালো করে বুঝো, এদের এনার্জি হচ্ছে বেশি আর এদের হচ্ছে এনার্জি কম, তাহলে এদের একটা এনার্জির ডিফারেন্স আছে না? এই এনার্জিটা কোথায় গেছে মনে রাখবা, বন্ধন যখন গঠিত হয় সব সময় এনার্জি প্রডিউস হবে, এই এক্সট্রা এনার্জিটা এখানে বের হয়ে যায়। বন্ড এক্সট্রা এনার্জিটা কি হবে, এখান থেকে এনার্জি, এখান থেকে এনার্জি নির্গত হবে, এখান থেকে এক্সট্রা এনার্জিটা কি হবে, নির্গত হবে। মনে রাখবা সবসময় বন্ধন যখন গঠিত হয় তখন কি হয়, এনার্জি নির্গত হয়। এই জন্য বন্ধন গঠন হচ্ছে একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। তোমাকে যদি বলে বন্ধন গঠন এটা কি ধরনের প্রক্রিয়া, বন্ধন গঠন বলো তো, বন্ধন গঠন হচ্ছে তোমার তাপ উৎপাদী প্রক্রিয়া, তাপ উৎপাদী প্রক্রিয়া। আর বন্ধন ভাঙন, তুমি যদি বন্ধনটাকে ভাঙতে চাও তোমাকে এনার্জি দিতে হবে, তাহলে বন্ধন ভাঙন কোন ধরনের প্রক্রিয়া, বন্ধন ভাঙন হচ্ছে তোমার তাপহারী প্রক্রিয়া, তাপহারী প্রক্রিয়া। আশা করি এটা বুঝতে কারো কোনো সমস্যা নেই, এতটুকু তোমরা বুঝতে পারছো। এইবার দেখো এটা কেন পড়াইলাম। দেখো আমরা কি এখান থেকে বলতে পারি যে স্টেবিলিটি আর এনার্জির সম্পর্ক সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বলো তো? স্টেবিলিটি আর এনার্জির সম্পর্ক সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক?
স্টেবিলিটি আর এনার্জির সম্পর্ক সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। কারণ দেখো স্টেবিলিটি বেশি, এনার্জি কিন্তু কম। তাহলে এখানে স্টেবিলিটি বেশি হইলে মনে রাখবা এনার্জি হচ্ছে কম হয়। আচ্ছা, এটা তুলে ফেলো তো। তোলার পর আমি তোমাকে আগের পৃষ্ঠায় চলে যাচ্ছি। আমরা এনার্জির বিষয়টা ক্লিয়ার হয় নাই, আমি তোমাকে ক্লিয়ার করতেছি। দেখো মানে কাহিনী কি হয় যে দেখো, এ হচ্ছে আনস্টেবল, আনস্টেবল জিনিস কি করবে? দৌড়াদৌড়ি করবে। মানে এ হচ্ছে স্টেবল, এখন নাই, স্টেবল হওয়ার ট্রাই করতেছে। আর যে স্টেবল হয়ে আছে সে কি করবে? সে এক জায়গায় দাঁড়ায় আছে। তুমি এমনি এনার্জি দিয়ে চিন্তা করো, যে স্টেবল সে কিন্তু দাঁড়ায় আছে এখানে। তো যে বসে আছে বা দাঁড়ায় আছে তার এনার্জি কিন্তু কম। আর যে দৌড়াদৌড়ি করতেছে ডেফিনেটলি তার এনার্জি বেশি। কারণ তার এনার্জি যদি কম হইতো সে তো দৌড়াদৌড়ি করতে পারতো না। দৌড়াদৌড়ির জন্য এনার্জি লাগে না? তাহলে এর এনার্জি হবে বেশি, এর এনার্জি হবে বেশি, বাট এর এনার্জি কিন্তু কম হবে। বুঝতে পারছি? তার মানে কি হচ্ছে দেখো, এদের এনার্জি বেশি ছিল, বাট এখানে তো এনার্জি কমে গেছে। তাহলে ডেফিনেটলি এই দুইটা এনার্জির মধ্যে একটা এনার্জি ডিফারেন্স আছে। ওই এনার্জি ডিফারেন্সটা কি হয়েছে? এনার্জি হিসেবে আসলে নির্গত হয়ে যায়। তাই মনে রাখবা, বন্ধন গঠন প্রক্রিয়া হচ্ছে একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। কেন? কারণ এখানে এনার্জি নির্গত হয়। আর এই বন্ধনটাকে যদি ভাঙতে চাও তাহলে বাইরে থেকে এনার্জি দেওয়া লাগবে না। এনার্জি দেওয়া থাকলে সেটাকে আমরা কি বলি? তাপহারী প্রক্রিয়া বলে থাকি। তাই একটা জিনিস আমরা মাথায় রাখবো, স্টেবিলিটি যত বেশি হবে এনার্জি তত কম হবে। আশা করি বুঝতে পারছো। এবার আসো আগের পৃষ্ঠায় যাই। এবার একটা জিনিস আমাকে বলো তো, এখানে ধরো এটাকে তুমি ক্লোরিন হিসেবে চিন্তা করো। ধরো এই যে এক্স আছে, এক্স, এই এক্সটাকে তুমি ক্লোরিন হিসেবে চিন্তা করো। ধরো ক্লোরিন, একটা কাজ করি আমরা, আমি চলো এটাকে একটু নিচে নামাই, তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হবে। এটাকে তুমি ক্লোরিন হিসেবে চিন্তা করো, ক্লোরিন। এই এক্সটাকে তুমি ক্লোরিন হিসেবে চিন্তা করো। ধরো ক্লোরিন গ্যাস, এখানে তুমি ইলেকট্রন গ্রহণ করেছো, তাহলে কিসে পরিণত হবে? Cl মাইনাস গ্যাসে কনভার্ট হবে। এবার একটা জিনিস তুমি আমাকে বলো, সেটা হইলো যে এইখানে এই যে এই ক্লোরিনে ইলেকট্রন থাকে কয়টা? এখানে ইলেকট্রন থাকে 17টা ইলেকট্রন। এখানে ইলেকট্রন থাকবে কয়টা? এখানে ইলেকট্রন থাকবে 18টা ইলেকট্রন। তাহলে তুমি বলো তো কোনটার স্টেবিলিটি বেশি? কোনটার স্টেবিলিটি বেশি Cl আর Cl মাইনাসের মধ্যে? কোনটার স্টেবিলিটি বেশি? ডেফিনেটলি Cl মাইনাসের। কারণ Cl মাইনাস কি করছে? ওই যে নিয়নের আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে। তাইলে একটা জিনিস তুমি আমাকে বলো, এর যেহেতু যেহেতু স্টেবিলিটি কম ছিল, এর স্টেবিলিটি হচ্ছে কম, এর স্টেবিলিটি হচ্ছে কম, বাট তুমি বলতেছো এর ইলেকট্রন বিন্যাসের স্টেবিলিটি হচ্ছে বেশি। তাহলে তুমি আমাকে বলো তো এইখানে এনার্জিটা কি হবে? এটাতে এনার্জি কি হবে? বেশি না কম হবে? এনার্জি তো ব্যস্তানুপাতিক। তাহলে এখানে এনার্জি হবে কম। আর এখানে কি হবে? এনার্জি হবে কি? এখানে এনার্জি হবে বেশি। এখানে এনার্জি হবে বেশি। তো কি হয়? এই যে এনার্জিটা এখানে কমে গেছে, তার মানে কি হয়েছে? যখন ইলেকট্রনটা এসে যুক্ত হয়, এই ইলেকট্রন কেন যুক্ত হয়? ওই নিউক্লিয়াসের আকর্ষণের কারণে। এর ফলে এখান থেকে একটা এনার্জি রিলিজ হয়। এখানে এনার্জি কি হবে? এনার্জি রিলিজ হবে। তাহলে বলতে এখানে কি তাপ উৎপন্ন হবে নাকি তাপহারী হবে? এটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী হবে? এটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী হবে? আচ্ছা, স্টেবিলিটি আরেকবার বোঝাচ্ছি। আগে আমাকে বলো, যারা যারা বুঝছো, এই প্রক্রিয়াটা কি তাপ উৎপাদী হবে নাকি তাপহারী হবে? বলো তো। এটা তাপ উৎপাদী হবে। এই দেখো, দেখো, এটার এনার্জি ছিল বেশি, এটার এনার্জি হচ্ছে বেশি, এটার এনার্জি হচ্ছে কম। তাহলে কি হচ্ছে? এক্সট্রা এনার্জিটা নির্গত হয়ে যাবে না? এক্সট্রা এনার্জিটা নির্গত হয়ে যাবে না? যে এনার্জি ডিফারেন্স, যে ডিফারেন্স এমন যদি হইতো যেটার এনার্জি কম, এটার এনার্জি বেশি, তার মানে নেফিলেট তুমি এখানে এনার্জি দিছো বলেই তো এনার্জি যোগ হয়ে এখানে এনার্জি বেশি হয়েছে। বাট এখানে এনার্জি হচ্ছে বেশি, এখানে এনার্জি হচ্ছে কম। তাহলে বাকি এনার্জিটা কি বের হয়ে গেছে? তাহলে এটা তাপ উৎপাদী হবে। বোঝা গেছে নাকি বুঝো নাই? দেখো, এটা তুমি দুইভাবে চিন্তা করতে পারো। একটা অ্যানালজি কীরকম আছে? ধরো এখানে একটা বক্স আছে, একটা বস্তুকে তুমি এখানে নিক্ষেপ করছো, বস্তুটা এসে যখন যুক্ত হবে তখন এখান থেকে একটা শব্দ শক্তি নির্গত হবে, তাহলে এনার্জি উৎপন্ন হচ্ছে। এইখানে ইলেকট্রনটাকে তুমি বস্তু হিসেবে চিন্তা করো, আর এটাকে তুমি বক্স হিসেবে চিন্তা করো। এভাবেও চিন্তা করতে পারো, আর স্টেবিলিটি দিয়েও চিন্তা করতে পারো, বা ওই যে নিউক্লিয়াসের আকর্ষণ দিয়েও তুমি চিন্তা করতে পারো। বোঝা গেছে নাকি বুঝো নাই? তাহলে এইখানে বলো তো, এটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী হবে? এটা কি তাপ উৎপাদী হবে নাকি তাপহারী হবে? সবার একটু কারেক্ট আনসার আসতে হবে। এটা কিন্তু তাপ উৎপাদী হবে। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? বলো। এটা তাপ উৎপাদী হবে। তাহলে এখানে বলো ডেল্টা এইচটা কি হবে? এই যে এটাতে ডেল্টা এইচ কি হবে? এখানে ডেল্টা এইচটা নেগেটিভ হবে। তাহলে এখানে ডেল্টা এইচ যেটা আছে, ডেল্টা এইচটা নেগেটিভ হবে। তাহলে এই জিনিসটা একটু সবাই তুলে ফেলো। তুলে হইলে একটু আমাকে বলো। এই জিনিসটা একটু তুলে ফেলো, তুলে হইলে আমাকে বলো। আচ্ছা, স্টেবিলিটি আমি বুঝাচ্ছি। দেখো, ক্লোরিন, এখানে ইলেকট্রন থাকে 17টা, Cl মাইনাস ইলেকট্রন কটা থাকে? 18টা থাকে। বলো তো কোনটা বেশি স্টেবল? ডেফিনেটলি Cl মাইনাস। কারণ হচ্ছে Cl মাইনাস 18টা ইলেকট্রন কার থাকে? আর্গনের থাকে। আর্গনের মধ্যে ইলেকট্রন বিন্যাস, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা বেশি স্টেবল। তাহলে এখানে স্টেবিলিটি বেশি, তাহলে এখানে এনার্জিটা হবে কম।
আর এখানে স্টেবিলিটি কম, তাহলে এখানে এনার্জি হবে বেশি। তাহলে বেশি এনার্জি থেকে কম এনার্জি প্রডিউস হচ্ছে, তাহলে যে এনার্জির পার্থক্য সেটা তো প্রডিউস হয়ে যাবে বা উৎপন্ন হয়ে যাবে। তাই কি হয়, এখানে ডেল্টা এসটা নেগেটিভ হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। নেক্সটে যাই আমরা, নেক্সটে যাই। এটা কি সবার তোলা হয়েছে? ডেফিনেশন তোলা লাগবে না। আচ্ছা ডেফিনেশন দেখো, ডেফিনেশন কি বলতেছে, এই যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু এই 1 মোল ইলেকট্রন গ্রহণ করে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হইতে যেই পরিমাণ শক্তি নির্গত হয়, ওই এনার্জি দেখো নির্গত হয়েছে বা এনার্জি উৎপন্ন হয়েছে, তাকেই ইলেকট্রন আসক্তিই বলে। আশা করি বুঝতে পারছি ইলেকট্রন আসক্তির ডেফিনেশন তুমি পরে তুলে নিও, কেমন? এটা কি বোঝা গেছে ভাই? হ্যাঁ, ডেল্টা নেগেটিভ কেন হবে? ওই যে তাপ উৎপাদী, তুমিই তো বলছো তাপ উৎপাদী। এখানে হচ্ছে কি, তাপমাত্রা, এখানে এনার্জি হচ্ছে কম, আর এটাতে এনার্জি হচ্ছে, সরি এখানে এনার্জি হচ্ছে বেশি, এখানে এনার্জি কম। তাহলে এনার্জির ডিফারেন্স যেটা আছে সেটা উৎপন্ন হয়ে গেছে না, সেটা তো উৎপন্ন হবে। বুঝছো নাকি বুঝো নাই? বিচ্ছিন্ন পরমাণু কি? বিচ্ছিন্ন পরমাণু হচ্ছে তুমি যদি এইগুলাকে লিকুইড বা সলিড অবস্থায় নাও, তাহলে কিন্তু এটা কাছাকাছি থাকবে, তখন এখানে তুমি ইলেকট্রন অ্যাড করতে পারবা না। তো কি করতে হয়, এটাকে গ্যাসীয়তে নিতে হয়। গ্যাসীয়তে নিলে কি হয়, এই পরমাণুগুলো একটা থেকে আলাদা থাকে। এই গ্যাসীয় অবস্থায় একটা পরমাণু থেকে আলাদা থাকে, এটাকেই বলা হচ্ছে গ্যাসীয় অবস্থা। বুঝছো? ওকে ওকে, ব্লক কেমিস্ট্রি একটু পরে শুরু করব। ঠিক আছে। না, এখানে হ্যাঁ দুইটাই তাপ উৎপাদী, এটাও তাপ উৎপাদী, কারণ এখানে আলটিমেট এনার্জি কমে যাচ্ছে। মানে এটা দিয়ে চিন্তা করে দেখো না, এই যে খেয়াল করে দেখো, এই যে বাম পাশে এখানে এনার্জি বেশি, ডান পাশে এখানে এনার্জি কম। তার মানে কি হয়েছে, এই যে এনার্জির যে পার্থক্যটা, সেই পার্থক্যটাই তো উৎপন্ন হয়ে গেছে না তাপ উৎপাদী হিসেবে। সেম ঘটনা এখানেও, এখানে এনার্জি বেশি, এখানে এনার্জি কম, তাহলে এনার্জি যে পার্থক্যটা সেটাই তো উৎপন্ন হয়ে যাবে, তাই এখানে তাপ উৎপাদী এটা। ঠিক আছে, ওকে চলো যাই, এবার আসো আলোচনা করি। দেখো, তার মানে আমি বলতেছি তোমাকে, দেখো যে ধরো এখানে তুমি একটা এক্সকে নিছো, এক্স গ্যাসীয় অবস্থায় আছে, এখানে তুমি একটা ইলেকট্রনকে অ্যাড করতেছো, তাহলে এখানে কিসে পরিণত হয়েছে, এটা পরিণত হয়েছে এটা এক্স মাইনাসে গ্যাসীয় অবস্থায়। তো এখানে তাহলে কি হয়েছে, তাহলে এখানে আমাদের ডেল্টা এস যেটা আছে, এটাকে আমরা কি বলবো, প্রথম ইলেকট্রন আসক্তি। যেহেতু প্রথম ইলেকট্রন যুক্ত করতেছি, তাহলে এটাকে আমরা বলবো প্রথম ইলেকট্রন আসক্তি। এই যে প্রথম ইলেকট্রন আসক্তি যেটা আছে, এটার মান সাধারণত নেগেটিভ হয়। কি হয়? সাধারণত নেগেটিভ হয়, তবে এটার কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমরা পরে আলোচনা করব। মনে রাখবা যে আমাদের প্রথম ইলেকট্রন আসক্তির মানটা সাধারণত কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। কেন এখানে এনার্জি উৎপন্ন হবে। ওকে, আচ্ছা দেখো তো, যদি আমি এই এক্স মাইনাসের সাথে আরেকটি ইলেকট্রন যুক্ত করতাম, তাহলে এখানে পাইতাম হচ্ছে এক্স টু মাইনাস গ্যাসীয়। তাহলে তুমি বলো, এই ডেল্টা এসকে তখন তুমি কি বলতা? এটাকে বলতো না দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, ওই যে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মতো, এটাকে বলতাম দ্বিতীয় ইলেকট্রন আসক্তি বলা যেত এটাকে। দেখো তো, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি এটাকে বলা যেত। তারপর দেখো সেম ভাবে তুমি যদি এই এক্স টু মাইনাসের সাথে ধরো কথার কথা আরেকটি ইলেকট্রন যুক্ত করো, তাহলে এখানে উৎপন্ন হবে এক্স থ্রি মাইনাস গ্যাসীয় অবস্থায়। তাহলে এখানে যে ডেল্টা এইচ থাকে, এটাকে আমরা বলবো তৃতীয় ইলেকট্রন আসক্তি। এভাবে বলা যায়, দেখো। আচ্ছা ওকে, এইবার তুমি লক্ষ্য করে দেখো, প্রথম ইলেকট্রন আসক্তি সাধারণত তাপ উৎপাদী হয় বা ডেল্টা এইচটা নেগেটিভ আসবে, বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবার ক্ষেত্রে কি হবে জানো, এটা পজিটিভ আসবে, আমি কেন আসবে সেটা সব বুঝাই দিচ্ছি। অলওয়েজ পজিটিভ আসবে, কেন আসবে সব বুঝাচ্ছি, টেনশন নিও না। তার মানে আমি বলতে পারি, আমাদের যে প্রথম ইলেকট্রন আসক্তি সেটা সাধারণত তাপ উৎপাদী হয়, বাট দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ইলেকট্রন আসক্তিগুলা সবগুলো কি হবে, তাপহারী হবে। তাহলে মনে রাখবো আমরা যে সাধারণত প্রথম ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদী হয়, তবে এর কিছু ব্যতিক্রম আছে, আমি একটু পরে দেখাচ্ছি ব্যতিক্রম আছে। তবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যাই তুমি দিবা, এই সকল ইলেকট্রন আসক্তি কি হবে, তাপহারী হবে। কেন হবে না হবে আমি একটু পরে বুঝাচ্ছি, আগে তুমি এটা নোট ডাউন করে ফেলো।
বা নোট ডাউন করা হলে এটা আমাকে বোঝাও, বলো। আমি এখন এটা বোঝানো শুরু করি নাই, কেমন? ওকে ওকে, এটা তোলা হলে এটা আমাকে জানো। ওকে, আশা করি তোলা হয়েছে। চলো এবার আমি তোমাকে ব্যাখ্যা করি যে এটা আসলে কেন হচ্ছে। দেখো, প্রথম ইলেকট্রন শক্তির ব্যতিক্রম কখন কখন হবে সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আমি এটা দেখাই যে দ্বিতীয় ওইগুলো কেন তাপহারী হয়। এটা দেখো, একটা প্রশ্ন এরকম আসে যে কোনো মোলের প্রথম ইলেকট্রন শক্তি তাপ উৎপাদী হলেও দ্বিতীয় ইলেকট্রন শক্তি তাপহারী কেন হয়। চলো দেখি কাহিনী কি হয়। দেখো, আমি অক্সিজেনের উদাহরণ দিয়ে তোমাকে বোঝাবো। ধরো অক্সিজেন, অক্সিজেনে তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করো তাহলে দেখবে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস এরকম যে 1s2, তারপরে 2s2, তারপর হচ্ছে এখানে থাকে 2p4 থাকে। খুব ভালো কথা। এবার চিন্তা করো, ধরো এটা অক্সিজেনের নিউক্লিয়াস হচ্ছে এটা। ধরো অক্সিজেনের নিউক্লিয়াস হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের অক্সিজেনের নিউক্লিয়াস, কেমন? এটা আমাদের অক্সিজেনের নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে কি থাকবে এখানে? ধরা যাক এটা অক্সিজেনের প্রথম কক্ষপথ, আর ধরা যাক এটা অক্সিজেনের আমাদের দ্বিতীয় কক্ষপথ। খুব ভালো করে বুঝে আসো, এটা অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথ। আচ্ছা, তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? দুইটা। এখানে একটা ইলেকট্রন, ধরো এখানে একটা ইলেকট্রন দেখাই দিলাম। দ্বিতীয় কক্ষপথে কয়টা আছে বলো তো? 6টা ইলেকট্রন। এখানে একটা ইলেকট্রন দেখাইলাম, 2টা ইলেকট্রন, তারপরে 3টে ইলেকট্রন, তারপর 4টে ইলেকট্রন, তারপর তোমার কাছে 5টে ইলেকট্রন, তারপর দেখো এখানে 6টে ইলেকট্রন। আচ্ছা, এবার ভালো করে বুঝো, প্রথম ইলেকট্রন আসক্তি মানে কি? প্রথম ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে, এই ধরো অক্সিজেন এটা 8 অবস্থায় আছে, এখানে তুমি একটা ইলেকট্রন, ধরো অক্সিজেন গ্যাসীয় অবস্থায়, মানে অক্সিজেন এটা গ্যাসীয় অবস্থায় আছে, তুমি একটা ইলেকট্রনকে এখানে অ্যাড করবা, অ্যাড করার পর এটা কিসে পরিণত হবে? অক্সিজেন মাইনাসে পরিণত হবে, রাইট? গ্যাসীয় অবস্থায়। আর এটাকে তুমি কি বলতেছো? এটা যে ডেল্টা এইচ, এটাকে তুমি বলতেছো আমাদের নেগেটিভ আসবে, এটাকে হচ্ছে আমরা প্রথম ইলেকট্রন আসক্তি বলতেছি। তার মানে কি, এখানে ধর একটা ইলেকট্রন আছে, এটাকে আমি কি করতেছি? এই জায়গায় আনতেছি, রাইট? এই জায়গায় আনতেছি। এটা হচ্ছে আমাদের প্রথম ইলেকট্রন আসক্তি। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের প্রথম ইলেকট্রন আসক্তি। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? দেখো, প্রথম ইলেকট্রন আসক্তি মানে কি? তুমি একটি ইলেকট্রনকে সেখানে অ্যাড করছো। এটা বুঝতে আমরা, এটা কি সবাই আমরা বুঝতে পারছি? এটাকে আমরা সবাই বুঝতে পারছি। দেখো তো, যে প্রথম ইলেকট্রন আসক্তি মানে কি? একটি ইলেকট্রনকে তুমি সর্ববহিষ্ঠ কক্ষপথে আনছো বা ইলেকট্রন যোগ করছো, এটাই হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি। আর এখানে তাপ উৎপন্ন হয়েছে, এখানে কি হয়? তাপ উৎপন্ন হয়েছে। তুমি ওই অ্যানালজি দিয়ে চিন্তা করো যে একটা বস্তুকে নিছো, একটা এখানে তুমি বস্তু নিক্ষেপ করতেছো, একটা শব্দ শক্তি বের হয়ে আসবে, এখানে তাপ উৎপন্ন হবে। এভাবে চিন্তা করো, যদি তোমার বুঝতে অসুবিধা হয় স্টেবিলিটি দিয়ে। এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো, এটা সহজ। স্টেবিলিটির তুমি রাসায়নিক বন্ধন পড়লে তখন বুঝবা ভালো করে। আচ্ছা, এবার চিন্তা করো, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি মানে কি? এই যে এখানে অক্সিজেন মাইনাস আছে, তুমি আরেকটি ইলেকট্রনকে আনবা, আরেকটি ইলেকট্রনকে এনে তুমি এখানে অক্সিজেন 2 - পরিণত করবা। তাহলে ডেল্টা এসটা দেখা যাবে কি আসবে জানো? পজিটিভ আসবে, মানে তাপহারী হবে। কেন? আমি তোমার দেখাই। আচ্ছা দেখো, ধরো এখানে একটা আরেকটি, এই ইয়াটা মানে কি? এই যে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে তুমি বাইরে থেকে আরেকটি ইলেকট্রনকে আনবা। আচ্ছা, এবার একটু ভালো করে বুঝো আসো। দেখো তো, এই জায়গাটায় কি আগে কোন ইলেকট্রন ছিল? এই জায়গাটায়, এই জায়গাটায় কি আগে কোন ইলেকট্রন ছিল প্রথম ইলেকট্রন যুক্ত করার আগে? বলো তো, এই জায়গায় কি আগে কোনো ইলেকট্রন ছিল যুক্ত করার আগে? না, এখানে আগে কোনো ইলেকট্রন ছিল না। বাট এখানে এই ইলেকট্রনটা আসার ফলে কি হয়েছে বলো তো? এই জায়গায়, এই জায়গায় ইলেকট্রনের চার্জ ঘনত্ব বেড়ে গেছে না? ভালো করে বুঝো, এই জায়গায় কি হয়েছে? ইলেকট্রনের চার্জ ঘনত্ব দেখো বেড়ে গেছে। ভালো করে বুঝো, এইখানে এই ইলেকট্রনটাকে আনার পরে কি হয়েছে? এখানে এই ইলেকট্রনের এখানে চার্জ ঘনত্বটা বেড়ে গেছে। এই যায় যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তরে কি হয়েছে? চার্জ ঘনত্ব বেড়ে গেছে। এর ফলে চার্জ ইলেকট্রন, ইলেকট্রন আরেকটি ইলেকট্রনকে বিকর্ষণ, চার্জ ঘনত্ব কি জিনিস আমি বোঝাচ্ছি। চার্জ ঘনত্বের সূত্র হচ্ছে এটা, চার্জ ঘনত্ব, চার্জ ঘনত্ব, এটাকে আমরা চার্জ ডেনসিটিও বলি, চার্জ ডেনসিটিও বলি। এটা মানে হইল চার্জ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, চার্জ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, চার্জ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। ওকে, তাহলে দেখো, তুমি যখনই এই ইলেকট্রনটাকে যখন এখানে আনবা, এখানে তো আগে এই যোজ্যতা স্তরে, এই যে এটাকে তো আমরা যোজ্যতা স্তর বলতেছি, এখানে তো আগে থেকে কোনো ইলেকট্রন ছিল না। বাট এখানে তো ইলেকট্রন আনার ফলে কী হয়েছে? একটা তোমার চার্জ বেড়ে গেছে। ফলে চার্জ বেড়ে যাওয়ার কারণে কী হয় বলো তো? এখানে যখনই তুমি এখানে আনছো, তার চার্জ বেড়ে গেছে, এর ফলে তো চার্জ ঘনত্বটা বেড়ে যাবে। তার চার্জ ঘনত্ব যদি বাড়ে, তার মানে এখন তুমি চিন্তা করো, এই ইলেকট্রনটাকে তুমি যদি এখান থেকে এখানে আনতে চাও, তাহলে বলো এই ইলেকট্রনটাকে সাহায্য করবে নাকি বাধা দিবে? যে ইলেকট্রনটা প্রথমে আসছে যোজ্যতা স্তরে, যে ইলেকট্রনটা প্রথমে যোজ্যতা স্তরে আসছে, সেই ইলেকট্রনটা কি দ্বিতীয় ইলেকট্রনকে আসতে সাহায্য করবে নাকি বাধা দিবে? ডেফিনেটলি বাধা দিবে। কেন? কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে যে সমধর্মী চার্জ। তখন কী হবে বলো তো? তখন যেটা হবে, এই ইলেকট্রনটাকে, আগে আসা ইলেকট্রনটা বাধা দিবে কন্টিনিউয়াসলি, আসতে দিবে না, আসতে দিবে না, আসতে দিবে না। তাহলে যদি তুমি এটাকে এখান থেকে এখানে আনতে চাও, বলো তো, এটা তো নিজে নিজে আসবে না।
দেখো প্রথমটার ক্ষেত্রে কিন্তু অনেকটা নিজে নিজেও আসছে এরকম বলতে পারো। কেমনে? এই জায়গাটা ফাঁকা ছিল আর এখানে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ আছে, এটা আকর্ষণ করে এখানে নিয়ে আসছে, তো প্রথমটার ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়েছে। বাট দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এইটা এখানে আসতে চাইলেও এ বাধা দিবে, ফলে এ কিন্তু নিজে থেকে আর এখানে আসবে না। তো একে যদি এখানে আনতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? বাইরে থেকে এনার্জি দিয়ে আনতে হবে না বলো তো? বাইরে থেকে এনার্জি দিয়ে এখানে আনতে হবে না যদি তুমি এখানে প্রবেশ করতে চাও? তো বাইরে থেকে এনার্জি দেওয়া মানে কি তাপ উৎপাদী নাকি তাপ হারি? তুমি যদি সিস্টেমের উপরে কাজ করো সেটা কিন্তু তাপ হারি হয়ে থাকে। তাহলে কি করতে হবে? বাইরে থেকে তোমাকে একটা এনার্জি প্রদান করা লাগবে, বাইরে থেকে একটা শক্তি প্রদান করা লাগবে। তাই এই কারণে এই যে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, এটা কি হয়? এটা তাপহারী হয়ে থাকে। বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো? বুঝছো সবাই? দেখো ভালো করে বুঝো, আরেকবার বুঝাই বলি। দেখো সেটা হইলো যে প্রথম ইলেকট্রন যখন আসছে তখন কিন্তু যোজ্যতা স্তর ফাঁকা ছিল, কারণ এখানে 6টি ইলেকট্রন ছিল। সো ফলে ইলেকট্রনটা সহজেই চলে আসছে নিউক্লিয়াসের টান দ্বারা। বাট প্রথম ইলেকট্রন আসার পরে এই জায়গাটায় চার্জ ঘনত্ব বেড়ে গেছে। কোন জায়গাটায়? এই যে দেখো, এই যে জায়গাটা দেখতেছো তুমি, এই যে জায়গাটা দেখতেছো, এই জায়গাটায় চার্জ ঘনত্ব বেড়ে গেছে। এই জায়গাটায় কি বেড়ে গেছে? চার্জ ঘনত্ব। প্রথম ইলেকট্রন আসার পরে চার্জ বেড়ে যাওয়ার কারণে চার্জ ঘনত্ব বেড়ে গেছে। চার্জ ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে কি হবে? এই ইলেকট্রনটা এখানে সহজ আসতে পারবে না, এটাকে বাইরে থেকে একটা এনার্জি দেওয়া লাগবে যদি তুমি এখানে প্রবেশ করাতে চাও। এই কারণে কি হয়? বাইরে থেকে এনার্জি দিচ্ছ, নিজে এনার্জি প্রডিউস হচ্ছে না, এই কারণে এটা তাপহারী হবে। আশা করি বুঝতে পারছো সবাই। একটু করে আমাকে জানাও এটা বোঝা গেছে কিনা, কেউ যদি না বুঝো আমাকে জানাতে পারো। বুঝছো সবাই? যারা বুঝছো একটু আমাকে জানাও, তাহলে আমি বুঝবো তুমি বুঝতে পারছো। ওকে, ভেরি গুড। তাহলে এটা তুলে ফেলো, তুলে হইলে আমাকে বলো। তুলে ফেলো, তুলে হইলে আমাকে বলো। আচ্ছা, একটা জিনিস তুমি সবসময় মনে রাখবা, এই সব ক্ষেত্রে মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা সবসময় বড় হয়। যেমন কীরকম? ওই যে প্রথম আয়নীকরণ শক্তি থেকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বড়, দ্বিতীয় থেকে তৃতীয় আয়নীকরণ শক্তি বড় ছিল। এখানেও সেম ঘটনা, যে প্রথম ইলেকট্রন আসক্তি থেকে দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান বড় হবে, কারণ এখানে তো সহজে আসতে দিবে না, এটাকে তুমি এক্সট্রা এনার্জি দিতে হবে। ডেফিনেটলি বেশি এনার্জি দিলে তারপরে না জিনিসটা ঢুকবে এখানে বা প্রবেশ করবে, এই কারণে EA2 মানটা EA1 থেকে বড় হবে, এরকমভাবে মনে রাখবা। তাহলে এবার একটা জিনিস আমি তোমাকে বুঝাই, দেখো সেটা হইলো এরকম। এই যে দেখো এই জিনিসটা এখানে লিখছে, আমি তোমাকে দেখাই। এই যে এখন আমি এটা এখন তোলার দরকার নাই, এই ব্যাখ্যা তুমি পরীক্ষার হলে কীভাবে, এখন তো তুমি বুঝলা, এটা তো তুমি বুঝলা, বাট এক্সামে তুমি কীভাবে লিখবা? এক্সামে লিখবে ভাবে, দেখো এক্সামে লিখবে এরকম যে প্রথম ইলেকট্রন কক্ষপথে প্রবেশ করানোর পরে কক্ষপথে চার্জ ঘনত্ব বেড়ে যায়। প্রথম কথা হচ্ছে এটা। আমরা জানি সমধর্মী যে চার্জ, আমরা জানি কি করে? সমধর্মী চার্জ মানে ইলেকট্রন ইলেকট্রনকে কি করবে? একে অপরকে বিকর্ষণ করে। ফলে ফলে দ্বিতীয় কক্ষপথে থাকা, ফলে এভাবে বলি আমরা আসো, ফলে দ্বিতীয় কক্ষপথে থাকা, ফলে দ্বিতীয় কক্ষপথে থাকা মানে যোজ্যতা স্তরে থাকা আর কি। এখানে দ্বিতীয় কক্ষপথ বলতে আমরা অক্সিজেন দিয়ে বোঝানো হয়েছে, অক্সিজেন দিয়ে বুঝাইছি উদাহরণটা। ফলে দ্বিতীয় কক্ষপথে থাকা ইলেকট্রন নতুন ইলেকট্রনকে আসতে বাধা দিবে, কারণ চার্জ ঘনত্ব বেড়ে গিয়েছে। এই বাধার বিরুদ্ধে ইলেকট্রনকে প্রবেশ করানোর জন্য বাহ্যিক কাজ সম্পাদন করতে হবে। তাই প্রথম ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদী হলেও বাহ্যিক কাজ সম্পাদনের জন্য এই যে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি হয় বলতো? দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাপহারী হয়ে থাকে। তাই পরীক্ষায় যদি আসে খ নাম্বারে, তাহলে এভাবে করে লিখে দিবা। বোঝা গেছে সবার? নেট কি হলো আবার লিখে একটু করে দেখো তো বুঝছো কিনা এটা। আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। দেখো এইবারে একটা জিনিস তোমাকে আমি দেখাই, সেটা হইলো, দেখো এখানে দেখো, সেটা হইলো ধরো কথার কথা তোমাকে যদি এরকম বলে, এই যে ধরো তোমাকে বলতেছে সিএল থেকে সিএল মাইনাস তৈরি হবে, সিএল থেকে কি তৈরি হবে? সিএল মাইনাস। তাহলে এটার জন্য যে মোট ইলেকট্রন আসক্তি, এটা কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে বলো তো? মোট ইলেকট্রন আসক্তি এটা কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? এখানে তো প্রথম ইলেকট্রন আসক্তি, তাই না? একটাই মাত্র ইলেকট্রন আসক্তি, প্রথম ইলেকট্রন আসক্তিতে নেগেটিভই হয় সাধারণত। তাহলে এটা কি আসবে? এটা নেগেটিভ আসবে। বাট তুমি চিন্তা করে দেখো তো, মানে এটার জন্য যে ডেল্টা এইচ, এটার জন্য যে মোট ইলেকট্রন শক্তির জন্য যে ডেল্টা এইচ, এটা নেগেটিভ আসবে। বাট চিন্তা করে দেখো, ধরো অক্সিজেন থেকে অক্সিজেন 2 মাইনাস তৈরি হবে, বা নাইট্রোজেন থেকে নাইট্রোজেন 3 মাইনাস তৈরি হবে। তাহলে বলো তো মোট ইলেকট্রন শক্তি এগুলোর জন্য ডেল্টা এইচটা কি আসবে? এই মোট ইলেকট্রন শক্তি, মোট ইলেকট্রন শক্তি, যেমন মোট ইলেকট্রন শক্তি বলতে আমরা কি বোঝাচ্ছি? ওই যে EA1 প্লাস EA2 প্লাস EA3 এগুলো বোঝাচ্ছি। দেখো অলরেডি আমি বলছি, এই যে আমরা দেখে আসছি যে প্রথম আয়নীকরণ শক্তি থেকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বড় হয়ে থাকে,
আবার দ্বিতীয়টা থেকে তৃতীয় বড় হয়ে থাকে, এরকম আমরা পড়ে আসছি। এই ঘটনাটা ওই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও ঘটে। সো এই জন্য কি হবে দেখো, এর ক্ষেত্রে প্রথমটা তো নেগেটিভ, বাট পরেরগুলো তো পজিটিভ, আলটিমেট জিনিসটা পজিটিভ চলে আসবে। এটার প্রথমটা নেগেটিভ, বাট সেকেন্ডটাও পজিটিভ, থার্ডটাও পজিটিভ, তাহলে আলটিমেটলি জিনিসটা পজিটিভ চলে আসবে। তাহলে এই জন্য আমরা মনে রাখবো, এগুলোকে আমরা কি বলতে পারি, এগুলোকে আমরা বলতে পারি পলি নেগেটিভ অ্যানায়ন। এগুলোকে আমরা কি বলতে পারি, এগুলোকে আমরা বলতে পারি পলি নেগেটিভ অ্যানায়ন। যখনই পলি নেগেটিভ অ্যানায়ন তৈরি হবে, তখন তাদের জন্য যে মোট ইলেকট্রন আসক্তি, এটার ডেল্টা ইসটা তাপ-হারি হয়, নেট ইলেকট্রন আসক্তিটা। বোঝা গেছে নাকি বুঝো নেই, বলো তো এটা বুঝছো কিনা? এটা কি বুঝতে পারছি আমরা সবাই? একটু করে আমাকে জানাও যে পলি যদি কি হয়, পলি বলতে কি বোঝায়? ধরো এটা সিঙ্গেল, এটা পলি না, তাহলে বলো তো যদি এফ থেকে, ধরো এফ থেকে এফ মাইনাস তৈরি হবে, তাহলে এইখানের জন্য ইলেকট্রন আসক্তি কি হবে? পজিটিভ, ডেল্টা ইসটা পজিটিভ না নেগেটিভ হবে? এখানে এখানে কিন্তু নেগেটিভ হবে, এখানে কিন্তু কি হবে? নেগেটিভ হবে, কারণ এটা পলি না। আর যখনই পলি হবে, পলির জন্য কিন্তু এটা পজিটিভ হয়ে থাকে। আরেকবার বোঝাচ্ছি, দেখো বলতেছি, এখানে বললাম সেটা খেয়াল করো, যখন ও থেকে ও টু মাইনাস হয়, তো অ্যাকচুয়ালি কী হয়েছে, ও থেকে ও টু মাইনাস হওয়ার সময় দেখো, ও থেকে যখন ও টু মাইনাস, দুই স্টেপে ঘটনা ঘটে। প্রথম স্টেপে ঘটনা যে ও থাকে, একটি ইলেকট্রনকে তুমি দাও, এটা ফার্স্ট আগে ও মাইনাসে পরিণত হয়। এরপরে কী হয়, দুই নম্বরে এই যে ও মাইনাসটা একটি ইলেকট্রনকে গ্রহণ করে, এটা ও টু মাইনাসে পরিণত হয়। তো প্রথমে যেটা থাকে এটাকে তুমি ইএ ওয়ান বলো, যেটা আসলে কি আসে, যেটা আসলে নেগেটিভ আসে। বাট দ্বিতীয়টাকে তুমি কি বলো? ইএ টু বলো। দ্বিতীয়টা কিন্তু পজিটিভ আসে, একটু আগে দেখাইছি যে দ্বিতীয় ইলেকট্রন শক্তি কি থাকে? পজিটিভ থাকে। আর দ্বিতীয়টা কি হয়, সবসময় প্রথমটা থেকে বড় হয়, তাহলে এটাই কিন্তু বড়, এই ভ্যালুটা কিন্তু বড়, এই ভ্যালুটা হচ্ছে ছোট। তাই যখন তুমি মোট ইলেকট্রন শক্তি বের করবা, যখন তুমি মোট ইলেকট্রন শক্তি বের করবা, এই যে ও থেকে ও টু মাইনাসের জন্য যখন তুমি মোট ইলেকট্রন শক্তি বের করবা, তখন কিন্তু জিনিসটা পজিটিভ চলে আসবে। বুঝছো? এটাই বুঝাইছি। যখনই পলি হবে, পলির ক্ষেত্রে হচ্ছে পজিটিভ। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এফটা আরেকবার বলবো। এফে দেখো, এই যে এফ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে এফ মাইনাসে পরিণত হয়, এখানে তো প্রথম ইলেকট্রন শক্তি, তাই কি হচ্ছে, তাই এটা ডেল্টা এসটা নেগেটিভ হবে। প্রথম ইলেকট্রন শক্তি সাধারণত নেগেটিভ হয়, কখন কখন পজিটিভ হবে সেটা আমি দেখাবো, কখন পজিটিভ হয়, বাট সাধারণত নেগেটিভ হয়। যারা অধাতু তাদের ক্ষেত্রে নেগেটিভ হয়ে থাকে। আশা করি বুঝতে পারছি। তুলা হইলে একটু আমাকে জানো, তুলা হইলে আমাকে একটু জানো, তারপর আমি নেক্সটে যাব। তুলা হইলে একটু আমাকে জানো। তুলা হয়েছে সবার? না, সবার জন্য সত্যি, সবার জন্য সত্যি। পলি নেগেটিভ হইলেই ইয়েটা পজিটিভ আসবে। ওকে, সো চলো নেক্সটে যাই। এটাকে একটু আমি কপি করি এই পেজটাকে, কেমন? নেক্সটে যাই আসো। এটাকে একটু আমি তাহলে ডিলিট করি এই পেজটাকে। এখানে আগের পেজে তোলা আছে, সমস্যা নেই, কেউ যদি নাও তুলো কোনো সমস্যা নেই, আগের পেজে সেভ করা আছে। ওকে, এবার দেখো, এবার হইলো তুমি আমাকে বলো তো, ধরো আমি যদি এখানে একটা এক্স গ্যাসীয় অবস্থায় নিই, ধরো এখানে আমি একটা ইলেকট্রন অ্যাড করতেছি, তাহলে এখানে আমি কি পাবো? দেখো ভালো করে বুঝো, ধরো এক্স গ্যাসীয় অবস্থায় নিলাম, ইলেকট্রন অ্যাড করতেছি, তাহলে এখানে আমি পাবো, এই যে এখানে আমি পাবো এক্স মাইনাস গ্যাসীয় অবস্থায়। আচ্ছা আচ্ছা, এখানে এই এক্সটা যখন ইলেকট্রনটাকে গ্রহণ করে, সে যখন এক্স মাইনাসে পরিণত হয়, এই শক্তিটাকে তুমি কি বলো? এটাকে তুমি ইলেকট্রন আসক্তি বলো না? এটাকে তুমি ইলেকট্রন আসক্তি বলো না? এই যে ইএ বলো না, এটাকে ইলেকট্রন আসক্তি। আর এটা কি হয়ে থাকে, এটা রেজাল্ট, এটা কিন্তু নেগেটিভ আসে, কারণ এটা প্রথম ইলেকট্রন আসক্তি। তাহলে বাম থেকে যদি ডানে যাও, তাহলে এটাকে আমরা কি বলি? যে একটা পরমাণুটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়েছে, তাহলে ওই পরমাণু থেকে অ্যানায়নে পরিণত হওয়ার সময় এটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি। বাট একটু চিন্তা করে দেখো তো, তুমি যদি উল্টা আসতা, উল্টা, তাইলে এটাকে তুমি কি বলতা বলো তো দেখি, কে পারো? উল্টা আসলে এটাকে আমরা কি বলবো? উল্টা আসলে, উল্টা আসা মানে কি? অ্যানায়নটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, অ্যানায়নটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে এটাকে উল্টা আসাটাকে আমি বলবো অ্যানায়নের আয়নীকরণ শক্তি। বুঝতেছো কিনা দেখো, উল্টা আসাটাকে আমরা বলবো অ্যানায়নের আয়নীকরণ শক্তি। এটাকে কি বলবো? এটাকে বলবো অ্যানায়নের আয়নীকরণ শক্তি, উল্টা আসাটাকে, কারণ ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। বলো এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? দেখো তোমরা কি পড়ছো কখনো, একটা বিক্রিয়া যদি বাম থেকে ডানে গেলে তাপ উৎপাদী হয়, ডান থেকে যখন বামে আসে সে কিন্তু তাপহারি হয়? এটা কি তোমরা পড়ে আসছো কখনো 9-10-এ? যদি বাম থেকে ডানে গেলে যদি তাপ উৎপাদী হয়, বামে আসলে কিন্তু তাপহারি হয়ে যায়। তো এখানে যখন এটা নেগেটিভ, এখান থেকে যখন এখানে আসবে, ভ্যালু সেম থাকবে, বাট এটা হয়ে যাবে পজিটিভ। এটার মান হয়ে যাবে কি?
পজিটিভ। তার মানে এখান থেকে আমরা একটা ফর্মুলা বলতে পারি এরকম, যে কোনো একটা মৌলের, এটা কিন্তু বইতে নাই বাট এগুলো পরীক্ষায় আসে, আমি তোমাকে দেখাবো। কোনো মৌলের ইলেকট্রন আসক্তির মান এটা ইকুয়াল টু কত হবে, ভ্যালু সমান থাকবে সে মৌলের অ্যানায়নের আয়নীকরণ শক্তির মান, আয়নীকরণ শক্তি এনার্জি এর মান, এটা সমান হবে। বাট কি হবে বলতো, এখানে চিহ্নটা নেগেটিভ হবে। বাট চিহ্নটা কি হবে, চিহ্নটা নেগেটিভ হবে। যদি এখানে বলি এদের চিহ্নটা জাস্ট নেগেটিভ হবে, জাস্ট এটার আগে নেগেটিভ বসাই দিবা, জাস্ট এটা চিহ্নটা নেগেটিভ হবে। বুঝছো নাকি বুঝো নাই? দেখো বুঝছো কিনা। দুটার ভ্যালু কিন্তু সমান আসবে, বাট চিহ্নটা অপোজিট হবে। মানে এইটা আমরা সবাই জানি, এটা যদি কি হয়, এটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, এটা কিন্তু পজিটিভ। বলে এই সূত্রটা কি বোঝা গেছে ভাই? এই সূত্রটা যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সটে যাব। আশা করি বুঝছো, কারো কোনো সমস্যা নেই। তুলা হইলে একটু আমাকে জানো, তুলা হয়েছে সবার। এটা কিন্তু পরীক্ষা আসছে, সো এটা কেয়ারফুল থাকতে হবে। এগুলো বইতে নাই, বাট আমি তোমাকে বললামই তো, আমরা এমনভাবে তোমাকে পড়াচ্ছি সিস্টেমেটিক ওয়েতে, আমি তোমাকে এমনভাবে পড়াচ্ছি যেন সবই তুমি পারো। ওকে, চলো যাই। এবার আসলে ইলেকট্রন আসক্তি নির্ভরশীলতা কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রথম বিষয় দেখে আসো। প্রথম বিষয় হচ্ছে পরমাণুর আকার। প্রথম বিষয় কার উপর ডিপেন্ড করবে? পরমাণুর আকারের উপর ডিপেন্ড করবে। আকারের উপর কিভাবে ডিপেন্ড করে দেখো। ধরো তুমি যদি কি করো, একটা গ্রুপে উপর থেকে নিচে যাও, উপর থেকে তুমি কই গেলা, নিচে গেলা, তাহলে উপর থেকে নিচে গেলে কি হয়? উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, উপর থেকে নিচে গেলে কি হয়? আকারটা বাড়বে। আচ্ছা, আকার যদি বাড়ে তাহলে নিউক্লিয়াস থেকে যোজ্যতা স্তরের দূরত্ব কিভাবে বাড়বে? নিউক্লিয়াস হতে যোজ্যতা স্তরের দূরত্ব কি হবে? দূরত্ব বাড়বে। তো দূরত্ব যদি বাড়ে তাহলে নিউক্লিয়াস কর্তৃক বাইরে থাকা ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যাবে না? তাহলে আমরা বলতে পারি এরকম, যে নিউক্লিয়াস কর্তৃক বহিস্থ ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ আছে এটা অ্যাকচুয়ালি কি হবে? কমে যাবে। ফলে আকর্ষণ কমে যাওয়া মানে কি? আকর্ষণ কমে যাওয়া মানে হচ্ছে আমার যে ইলেকট্রন আসক্তি সেটা কিন্তু কমে যাচ্ছে। তার মানে আমরা যদি পরমাণুর আকারের ক্ষেত্রে মনে রাখবো, একটা গ্রুপের তুমি যদি উপর থেকে নিচে যাও তাহলে কি হয়? ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়? ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এটা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? দেখো তো বুঝছো কিনা। উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, তবে এটার কিছু ব্যতিক্রম আছে। তাহলে দেখো তবে মনে রাখবা, এর ব্যতিক্রমটা বেসিক্যালি 3টা গ্রুপে দেখা যায়। একটা হচ্ছে গ্রুপ নাম্বার 15, একটা গ্রুপ নাম্বার 16, একটা গ্রুপ নাম্বার 17। বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 16 আর 17। আমাদের জন্য 15 ইম্পর্টেন্ট না, তাই আমরা 15টা পড়বো না। বাট 15 তো ব্যতিক্রম দেখা যায়, বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা? 16 আর 17। সো 16 আর 17তে যে ব্যতিক্রমগুলো দেখা যায় সেটা আমি দেখাই দিব। এটা একটু তুলা হইলে আমাকে বলো, এটা তুলা হইলে আমাকে জানাও, এরপর আমি বাকিগুলো তোমাকে দেখাই দিচ্ছি। সবার আশা করি তোলা হয়েছে। চলো নেক্সটে যাই আসো। ওকে, দেখো নেক্সটে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেকেন্ড কার উপর নির্ভর করে। চলো দেখি, এক সেকেন্ডে চলো কার উপর নির্ভর করে দেখি আসো। সেকেন্ড যে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তার নাম হচ্ছে আমাদের যোজ্যতা স্তরের চার্জ ঘনত্ব। যোজ্যতা স্তরের চার্জ ঘনত্ব এটার উপর নির্ভর করে। যেমন কিরকম আমি বলি, একটা উদাহরণ দিয়ে দেখো। বলো তো গ্রুপ নাম্বার আমি যদি 17 একটু অ্যানালাইসিস করি তাহলে কি হওয়া উচিত? সবার উপরে থাকে ফ্লোরিন, তারপরে থাকে ক্লোরিন, তারপরে থাকে ব্রোমিন, তারপরে থাকে আয়োডিন, এরপরে থাকে অ্যাসটেটাইন। আচ্ছা, তাহলে আমরা একটু আগে বলে আসছি, তুমি যদি উপর থেকে নিচে যাও তাহলে আকার বাড়ার সাথে সাথে কি হয়? আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে আয়নীকরণ শক্তি সব থেকে বেশি থাকার কথা কার বলতো? যে সবার উপরে আছে তার। অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি থাকার কথা। বাট দেখা যায় ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হয় না। দেখা যায় কি জানো? ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কার থেকে বড় হয়? ফ্লোরিন থেকে বড় হয়।
ফ্লোরিনেরটা আবার ব্রোমিন, মানে এখানে একটা ব্যতিক্রম দেখা যায়। কোন জায়গায় ব্যতিক্রম দেখা যায়? এই জায়গায় একটা ব্যতিক্রম দেখা যায়। বুঝছো? কেন ব্যতিক্রম দেখা যায় সেটা আমি দেখাবো, কেন ব্যতিক্রম দেখা যায়। আচ্ছা, এরপরে দেখো, ধরো আরেকটা যে গ্রুপ দেখছি আমরা, গ্রুপ নাম্বার 16, গ্রুপ নাম্বার 16। তুমি যদি 16 দেখো, 16তে কীরকম হয় আমরা জানি, অক্সিজেন ও এসএসসিতে পরে, এরকম না জিনিসটা? তার মানে সবার থেকে বেশি ইলেকট্রন আসক্তি থাকার কথা কার? অক্সিজেনের। বাট এখানেও ব্যতিক্রম দেখা যায়। দেখা যায় কি জানো? সব থেকে বেশি হয় সালফারের, এরপরে হচ্ছে সেলেনিয়াম, এরপর হচ্ছে টেলুরিয়াম, এরপর হচ্ছে আমাদের পোলোনিয়াম, আর সবার শেষে চলে যায় কি? অক্সিজেন। মানে এর সবার শুরুতে থাকার কথা, এর সবার শুরুতে থাকার কথা, বাট দেখা যায় এর ইলেকট্রন আসক্তিটা সব থেকে কম হয়। তো এই ব্যতিক্রমগুলো কেন দেখা যায় সেটা নিয়ে আমাদের এখন আলোচনা। চলো আমরা একটু অ্যানালাইসিস করি যে এই দুটার মধ্যে কেন ব্যতিক্রম দেখা যায়, তাহলে আমরা বুঝে যাব। আচ্ছা, তুমি আমাকে বলো তো, এখানে যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, যে খেয়াল করে দেখো, ধরো এখানে আমি নিউক্লিয়াসটা আঁকতেছি, ধরো দেখ এটা আমাদের নিউক্লিয়াস, কাজ করি এটাকে আমি, চলো কালারটা ফিল আপ করে দিই। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তারপর ধরা যাক আমাদের এটা হলো প্রথম কক্ষপথ, কেমন? এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে তার দ্বিতীয় কক্ষপথ। ওকে, ভালো কথা। আচ্ছা, এরপর যদি আমরা ক্লোরিনের জন্য আঁকি, ক্লোরিনের ক্ষেত্রে এরকম থাকবে, আর জাস্ট এক্সট্রা করে আরেকটা কক্ষপথ থাকবে। ওকে, আর ব্রোমিনটা যদি দেখি, ব্রোমিনের ক্ষেত্রে কী হবে বলো তো? ব্রোমিনের ক্ষেত্রে এটা থাকবে, আর জাস্ট এক্সট্রা করে একটা থাকবে। মানে আমি তিনটা পরমাণুকে পাশাপাশি আঁকতেছি, কেমন? তিনটা পরমাণুকে পাশাপাশি আঁকতেছি। দেখো কাকে কাকে আঁকতেছি, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, আর এটা হচ্ছে তোমার ব্রোমিন। মানে আমি এখন কি দেখাবো বলি, আমরা দেখাবো যে এই পার্থক্যটা কেন ঘটলো, মানে কেন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন থেকে বেশি হয়ে গেল, এই জিনিসটা দেখাবো, কেমন? আচ্ছা দেখো, ভালো করে বুঝে আসো। বলো তো, এখানে এখানে তো 2টা ইলেকট্রন আছে, এটাতে কোনো সমস্যা না। এখানে থাকে 7টা ইলেকট্রন, এই যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 7টা ইলেকট্রন থাকবে। যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে, আমরা সবাই জানি। আচ্ছা, এই যে ক্লোরিন, ক্লোরিনেরও যোজ্যতা স্তরে 7টা ইলেকট্রন থাকে না ভাই? এখানে 2টা, এখানে একটা, আবার এখানে 2টা, তারপরে তোমার এখানে 2টা, আবার এখানে 2টা থাকবে, আবার এখানে 2টা করে থাকবে। এটা তো আমরা সবাই জানি, তাই না? ওকে, একটু আগে এঁকে ফেলি, তারপর তোমাকে আমি বুঝাচ্ছি। বলো তো, ব্রোমিনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন থাকে? ব্রোমিনের, ব্রোমিনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন থাকে ব্রোমিনের? বলতে পারবা? ব্রোমিনেও কয়টা থাকে? 7টা ইলেকট্রন থাকে যোজ্যতা স্তরে। খেয়াল করে দেখবা, ব্রোমিনেও কয়টা থাকে ইলেকট্রন? 7টা যোজ্যতা স্তরে ইলেকট্রন থাকে। আচ্ছা, আর ভিতরে ইলেকট্রনগুলোকে আর দেখাচ্ছি না, ভিতরে কিন্তু ইলেকট্রন আছে। মানে প্রথমে কি হয়? প্রথমে এখানে 2টা থাকবে, তারপর এখানে 8টা থাকবে। বলো তো 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে ব্রোমিনের? 3 নম্বর কক্ষপথে কয়টা থাকে? আমরা জানি যে 3n², মানে 2n², তাহলে 18টা থাকবে। তাহলে এখানে 2টা, তারপর এখানে 2টা, 4টা, তারপর দেখো 6টা, তারপর 8টা, 10টা, 12টা, 14টা, তারপর হচ্ছে তোমার এখানে 16টা, 18টা। ঠিক আছে? আচ্ছা, এরকম অবস্থা আছে। ওকে, আচ্ছা, ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে আমার কাছে বাইরে একটা ইলেকট্রন থাকবে, বাইরে একটা ইলেকট্রন থাকবে, সেটাকে যোজ্যতা স্তরে আনা, এটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। বাইরে একটা ইলেকট্রন থাকবে, সেটাকে যোজ্যতা স্তরে আনা, এটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। বাইরে একটা ইলেকট্রন থাকবে, এটাকে যোজ্যতা স্তরে আনা, এটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। প্রথম কথা, এই ইলেকট্রনটা যোজ্যতা স্তরে আসার জন্য 2টা জিনিস দায়ী। একটা হচ্ছে নিউক্লিয়াসটাকে, এই ইলেকট্রনটাকে আকর্ষণ করে টানতে হবে, আর আরেকটা হইল যোজ্যতা স্তরে বলো তো, চার্জ ঘনত্ব বেশি থাকলে ইলেকট্রন সহজে আসবে, না কম থাকলে ইলেকট্রন সহজে আসবে? যোজ্যতা স্তরে চার্জ ঘনত্ব বেশি নাকি কম, কোনটা থাকলে ইলেকট্রন সহজে প্রবেশ করবে? ডেফিনেটলি কম থাকলে, কারণ বেশি থাকলে তো ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করবে। তাহলে ইলেকট্রনটা যোজ্যতা স্তরে আসার জন্য দুইটা জিনিস দায়ী। একটা হচ্ছে নিউক্লিয়াস কর্তৃক আকর্ষিত হইতে হবে, একটা হচ্ছে চার্জ ঘনত্ব কম থাকতে হবে। বলো তো, চার্জ ঘনত্ব এই তিনটার মধ্যে সব থেকে কম কোনটাতে? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এই তিনটার মধ্যে চার্জ ঘনত্ব সব থেকে কম কোনটাতে? ভাই, এই চার্জ ঘনত্বের ডেফিনেশন আমরা কি জানি? যে চার্জ ডেনসিটি, এর ডেফিনেশন হচ্ছে চার্জ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, ডিভাইডেড বাই ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এখন এখানে চার্জ বলতে বোঝায় আসলে অ্যাকচুয়ালি এই যে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা সবার এখানে ধরো তোমার সমান,
তাহলে এখানে ব্যাসার্ধ ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো, এখানে আমাদের ব্যাসার্ধ ফ্লোরিনের সব থেকে ছোট, তাই ফ্লোরিনের চার্জ ডেন্সিটি সব থেকে বেশি। তাহলে ফ্লোরিনের চার্জ ডেন্সিটি সব থেকে বেশি। আর সব থেকে চার্জ ডেন্সিটি কম কোথায় বলো তো? ব্রোমিনে। ব্রোমিনে চার্জ ডেন্সিটি সব থেকে কম, বুঝতেছো এটা? ব্রোমিনে চার্জ ডেন্সিটি সব থেকে কম। সব থেকে কম কোথায় চার্জ ডেন্সিটি? ব্রোমিনে। কারণ ব্রোমিনের ব্যাসার্ধ অনেক বড়। বুঝছো এটা নাকি বুঝো নাই বলো? আমার ফ্লোরিনে চার্জ ডেন্সিটি সব থেকে বেশি, কারণ এখানে ফ্লোরিনের ব্যাসার্ধ হচ্ছে ছোট, আর ব্রোমিনে ব্যাসার্ধ অনেক বড়, তাই ইলেকট্রনগুলো অনেক ছড়াই ছিটায় আছে, তাই ব্রোমিনে চার্জ ডেন্সিটি সব থেকে কম। ক্লিয়ার এটা? এটা একটু বুঝলে আমাকে বলো ক্লিয়ার কিনা চার্জ ডেন্সিটির ব্যাপারটা। আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে এবার একটা আমাকে বলো, তাহলে ভাই যেহেতু ব্রোমিনে চার্জ ডেন্সিটি অনেক কম, আচ্ছা প্রথমে আগে দেখাই। প্রথমে দেখো এখানে কিন্তু এই দূরত্বটা অনেক কম, বাট দূরত্ব কম হইলেও এই ইলেকট্রনটা সহজে এখানে আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ এখানে চার্জ ঘনত্ব অনেক বেশি। এর ফলে কি হবে? এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে, সহজে আসতে পারবে না। তাহলে এখানে ইলেকট্রন কিন্তু সহজে আসবে না। এখানে ইলেকট্রন কি করবে না? সহজে আসবে না। আচ্ছা, এখানে তো চার্জ ঘনত্ব অনেক কম, তাহলে এখানে কি ইলেকট্রন সহজে আসবে বলো তো? এখানে তো চার্জ ঘনত্ব অনেক কম, তাহলে এই ব্রোমিনে কি ইলেকট্রন সহজে যোজ্যতা স্তরে আসবে? কথা হচ্ছে আসবে না। কেন আসবে না? কারণ ইলেকট্রন আসার জন্য দুইটা জিনিস আছে, একটা হচ্ছে চার্জ ঘনত্ব, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ। তুমি লক্ষ্য করে দেখো, এই যে এইটা কিন্তু অনেক দূরত্ব, মানে এই দূরত্বটা কিন্তু অনেক বেশি, এই নিউক্লিয়াস থেকে এই দূরত্বটা অনেক বেশি। সো দূরত্ব বেশি হওয়ার কারণে নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে সহজে টানতে পারবে না। সো এই জন্য কী করবে? এখানে ইলেকট্রন সহজে আসবে না। তাহলে কী হবে? এখানে সহজে ইলেকট্রন এখানে আসবে না। সবচেয়ে সুইটেবল দেখো কোন জায়গায়? প্রথম কথা, এই যে দূরত্বটা এটা অতটা বেশি না, তৃতীয় কক্ষপথ, আবার এখানে চার্জ ঘনত্বটাও তুলনামূলক কম, তাই কী হবে? এই ইলেকট্রনটা সহজেই এই জায়গায় চলে আসবে। বুঝছো কিনা দেখো? এই কারণে ক্লোরিনে যেহেতু যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব মোটামুটি মানের, আবার নিউক্লিয়াস থেকে দূরত্বটাও মোটামুটি মানের, তাই এখানে সহজে ইলেকট্রন এসে প্রবেশ করে। এখানে যদিও ব্যাসার্ধ কম, বাট চার্জ ঘনত্ব অনেক বেশি। আর এখানে যদিও চার্জ ঘনত্ব অনেক কম, বাট এখানে ব্যাসার্ধ অনেক বেশি। এই কারণগুলোর কারণে আসে না। মানে এখানে ব্যাসার্ধ কম, কেমন, বাট চার্জ ঘনত্ব বেশি। আর এখানে ব্যাসার্ধটা বেশি, বাট চার্জ ঘনত্ব কম। এই কারণে ইলেকট্রন সহজে আসতে পারে না। তাই এইরকম ক্রম দেখতে পাওয়া যায়। বোঝা গেছে জিনিসটা? দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা এই জিনিসটা? বুঝছো সবাই এটা? ওকে, ঠিক আছে। দেখো তাহলে আমরা এখানে এটা তুমি নিজে লিখে ফেলবা, আমি যা যা বলছি একটু সাজায় লিখে ফেলবা, বইয়ের সাহায্য নিয়ে বা যে কোনো কিছু নিয়ে তোমরা নিজেরা লিখে ফেলবা। সেম রিজন এখানে অক্সিজেনও চার্জ ঘনত্বের কারণে কি হয়? সব থেকে কম হয়ে থাকে, চার্জ ঘনত্ব বেশি থাকার কারণে। আরেকবার বলবো? আচ্ছা দেখো, বললাম এই যে ফ্লোরিনে কি এটার ব্যাসার্ধ অনেক কম, ব্যাসার্ধ কম হওয়ার কারণে কি হয়? চার্জ ঘনত্ব অনেক বেশি থাকে, কিন্তু এটার আকার কিন্তু ছোট। ফলে যদিও এটা ইলেকট্রনটা এদিকে মানে নিউক্লিয়াসটা টানবে, বাট আসতে পারবে না কেন? এই চার্জ ঘনত্ব অনেক বেশি হওয়ার কারণে। এইখানে যে ইলেকট্রনগুলো আছে যোজ্যতা স্তরে, এরা বিকর্ষণ করবে, ফলে ইলেকট্রন সহজ এখানে আসবে না। কারণ সবার দেখো এদের প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু যোজ্যতা স্তরে 7টা করে ইলেকট্রন। সো তুমি চার্জ দিয়ে কনসিডার করলে হবে না, তোমাকে ব্যাসার্ধ দিয়ে কনসিডার করতে হবে চার্জ ডেন্সিটিটা। বাট এইখানে কিন্তু চার্জ ডেন্সিটি অনেক কম। কেন কম? কারণ এখানে আকারটা অনেক বড়, ব্যাসার্ধ অনেক বড়। এর ফলে কি হবে? ইলেকট্রন কি সহজ এখানে আসবে না? কারণ এখানে তো ইলেকট্রনটা আসার জন্য আরেকটা ঘটনা দায়ী, সেটা হচ্ছে নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ। এখানে দূরত্ব বেশি হওয়ার কারণে আকর্ষণটা কম হবে, ফলে ইলেকট্রন সহজে আসতে পারবে না। এই কারণে ইলেকট্রন এখানে সহজে আসে না। বাট এখানে কি হয়? চার্জ ঘনত্বর মানটা হচ্ছে মোটামুটি মোটামুটি ছড়ানো ছিটানো আছে, আবার দূরত্বটাও কম, ফলে ইলেকট্রন সহজে এখানে আসতে পারে। তাই ক্লোরিনেরটা ফ্লোরিন থেকে বেশি হয়ে থাকে। আশা করি বুঝতে পারছি। ওকে ওকে, তারপর যাই আসো, তারপর এটা তোমরা নিজেরা বাড়ি কাজ করে ফেলবা। তাহলে আমাদের এবার একটু দেখানোর চেষ্টা করি একটা জিনিস। দেখো যে একটা জিনিস তোমাদেরকে মনে আসতে বলছিলাম, যে প্রথম ইলেকট্রন আসক্তি এইটা, মানে প্রথম ইলেকট্রন আসক্তি যেটা ছিল এইটা, আমি বলছি সাধারণত নেগেটিভ হয়। সাধারণত কি হয়? সাধারণত নেগেটিভ হয়। বাট তুমি খেয়াল করে দেখবা, আচ্ছা এখনো কিন্তু এটা শেষ হয়নি তো, আমাদের একটা জিনিস এখনো শেষ হয়নি, ইলেকট্রন আসক্তি নির্ভরশীলতা, এটা এখনো শেষ হয়নি। দাঁড়াও, এটাকে একটু কপি করি, আরও দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা সেকেন্ড, এটাকে একটু কপি করে নিচে নিয়ে আসো। ওকে ওকে, দাঁড়াও, এখনো শেষ হয়নি, এটা একটা আলোচনা, আর একটা আলোচনা বাকি আছে। তাহলে দুইটা বিষয় কিন্তু আমাদের আলোচনা করা শেষ। দুইটা বিষয় আমাদের আলোচনা করা শেষ। কি কি বিষয়ের উপর নির্ভর করছে? একটা হচ্ছে পরমাণুর আকার, আরেকটা হচ্ছে চার্জ ঘনত্ব। প্রথম দুইটা বিষয় বুঝতে কি কারো কোনো সমস্যা আছে আমাকে বলো তো? এই যে পরমাণুর আকার, এটা আমরা পড়ে ফেলছি, পরমাণুর আকার উপর কীভাবে ডিপেন্ড করে?
চার্জ ঘনত্বের উপর কীভাবে ডিপেন্ড করে সেটা আমরা পড়ে ফেলছি। এইবার 3 নম্বরে যেটা নির্ভরশীলতা সেটা হচ্ছে, সেটা দেখো, সেটা হইলো তোমার এই যে আর উপরে এই নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াসের চার্জের উপর কীভাবে ডিপেন্ড করে দেখো, নিউক্লিয়াসের চার্জ। আচ্ছা, তুমি যদি একটা পর্যায়ের বাম থেকে ডানে যাও, তুমি যদি কি করো, একটা পর্যায়ের বাম থেকে ডানে যাও, তাহলে কি হবে বলো তো, নিউক্লিয়াসের চার্জটা কি বাড়বে না? একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে, তোমার এখানে আমরা সবাই জানি এই যে নিউক্লিয়াসের যে চার্জ থাকে, নিউক্লিয়াসের যে চার্জ থাকে এটা কিন্তু বাড়বে। আর নিউক্লিয়াসের চার্জ বাড়লে কি হয়, নিউক্লিয়াসের চার্জ বাড়লে কি হয়, নিউক্লিয়াসের চার্জ বাড়লে ওই বহিস্থ ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বাড়বে। তাহলে এখানে কি হবে তখন, সেই ক্ষেত্রে ওই বহিস্থ ইলেকট্রনের উপর আকর্ষণ কি হবে, আকর্ষণ বাড়বে। আর ইলেকট্রনের উপর আকর্ষণ বাড়লে কি হবে, ইলেকট্রন সহজে যুক্ত হবে, তাই কিন্তু এখানে ইলেকট্রন আসক্তি বেশি হবে, তাই ইলেকট্রন আসক্তিটা বেশি হবে। তাই মনে রাখবে এটা পর্যায়ে কিন্তু বাম থেকে ডানে গেলে কি হয়, ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে। গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে কিন্তু ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পারছি। ওকে, এবার আসো 4 নম্বর। 4 নম্বর হচ্ছে অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটালের উপস্থিতি। পূর্ণ অরবিটালের উপস্থিতি ভালো করে বুঝি আসো, এটা ভালো করে বুঝি। দেখো আমাকে বলো একটু করে, ধরো এই যে চিন্তা করে দেখো নিয়ন, নিয়নের এখানে কি থাকে, পূর্ণ অরবিটাল থাকে না। এরপরে চিন্তা করে দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামে কি থাকে, পূর্ণ অরবিটাল থাকে না, ওই যে 3s2। আবার চিন্তা করো ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনে কি থাকবে, অর্ধপূর্ণ থাকে। আচ্ছা, আমরা সবাই জানি পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটালগুলো অনেক বেশি স্টেবল হয়। তো তুমি চিন্তা করে দেখো তো, ধরো কথার কথা নিয়ন এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম যে 1s2 2s2 2p6। আচ্ছা, এর কি ইলেকট্রন গ্রহণ করার দরকার আছে? এতে এমনি স্টেবল, এতে এমনি স্টেবল, এ কি সহজে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে বলো তো? আবার দেখো ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7, ধরো 1s2 2s2 2p3। এখন ভাই এটা তো অর্ধপূর্ণ। আবার ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, চিন্তা করো ধরো এটা 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর 2p6 3s2। এটাও দেখো পূর্ণ, এর তো পূর্ণ অরবিটাল আছে। তো যাদের পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল থাকবে তারা কি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে? যাদের পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল থাকবে তারা কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে চায় না। তারা যদি ইলেকট্রন গ্রহণ করতে না চায় তাহলে তুমি এখানে ইলেকট্রনকে কিন্তু নিজে থেকে প্রবেশ করবে না। তাহলে ইলেকট্রনকে যদি প্রবেশ করাতে চাও তোমাকে জোর করে প্রবেশ করাইতে হবে। আর জোর করে কোনো কিছু করানোকে তাপ উৎপাদী বলি নাকি তাপহারি বলি বলো তো? জোর করে কিছু করাকে তাপ উৎপাদী বলি নাকি তাপহারি বলি? আমরা তাপহারি বলে থাকি। ওই যে একটা কথা বলছিলাম, প্রথম ইলেকট্রন আসক্তি সাধারণত নেগেটিভ হয়, বাট যদি পূর্ণ অরবিটাল থাকে, অর্ধপূর্ণ অরবিটাল থাকে, সেই ক্ষেত্রে প্রথম ইলেকট্রন আসক্তি পজিটিভ হইতে পারে। বুঝতে পারছি নাকি বুঝি নাই বলো, বুঝছো কি না? এটা তাহলে তোমরা একটু পরে তুলে নিও, যতটুকু এখন তোলা যায় তুলতে থাকো, বাকিটা তুমি পরে তুলে নিও, যেটা আমাদের পরে একটু বেশি বাকি আছে। তাহলে মনে রাখবা প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ হয় কখন, সাধারণত, সাধারণত নেগেটিভ হয়, কিন্তু এইটা পজিটিভও হইতে পারে। এটা কি হইতে পারে, পজিটিভও হইতে পারে। কখন পজিটিভ হবে, যদি পূর্ণ অরবিটাল থাকে অথবা অর্ধপূর্ণ অরবিটাল থাকে। বাট দ্বিতীয়গুলোর ক্ষেত্রে কোনো সন্দেহ নাই, এই যে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, তৃতীয় ইলেকট্রন আসক্তি, তারপরে তোমার ধরো চতুর্থ, যাই বলো তুমি, এরা সবসময় ডেল্টা এসটা পজিটিভ আসবে, এদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট প্রথমটার ক্ষেত্রে এটা নেগেটিভও হইতে পারে আবার পজিটিভও হইতে পারে। নেগেটিভ পজিটিভ কখন আসে বলো তো? 4 নাম্বারটা আরেকবার বোঝাচ্ছি দেখো। 4 নাম্বারে হচ্ছে অর্ধপূর্ণ আর পূর্ণ অরবিটালের উপস্থিতি। তুমি আমাকে বলো এই যে নিয়ন, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, তারপর এদের ক্ষেত্রে পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটাল থাকে না? তো তুমি চিন্তা করে দেখো নিয়ন, এর তো পূর্ণ অরবিটাল, এর কি ইলেকট্রন গ্রহণের দরকার আছে নিয়নের? বলো, যারা যারা বুঝো নাই, বিপ্র বুঝো নাই, তারপরে কে সোহান বুঝো নাই নাকি সুভান, দেখি তো কি বলছো, কে এটা, হ্যাঁ সোভান বুঝো নাই, তারপরে হ্যাঁ বলো, তোমরা একটু বলো আমাকে যে নিয়ন এর তো ভাই পূর্ণ অরবিটাল, তাহলে এর কি ইলেকট্রন গ্রহণের দরকার আছে বলো? বা ম্যাগনেসিয়াম, এরও তো পূর্ণ অরবিটাল, এর কি ইলেকট্রন গ্রহণের দরকার আছে? না। বা দেখো তুমি নাইট্রোজেন, এর তো অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ তো স্টেবল, তাহলে এর তো ইলেকট্রন গ্রহণ করার দরকার নাই। তো যাদের ইলেকট্রন গ্রহণ করার দরকার নাই সে গ্রহণ করতে চাইবে না, তো তুমি কি করতে হবে, এদেরকে গ্রহণ করানোর জন্য বাইরে থেকে তোমাকে এনার্জি দিয়ে মানে প্রবেশ করাইতে হবে। মানে ধরো কথার কথা তুমি চাইতেছো
নাইট্রোজেন তুমি ইলেকট্রন নাও, কিন্তু নাইট্রোজেন বলবে যে ভাই আমি তো 2p3-তে আসি, আমি তো অর্ধপূর্ণ, আমি তো ভালো আছি, আমি তো স্টেবল আছি, আমার দরকার নাই। বাট জোর করে তুমি কি করবা? ইলেকট্রন প্রবেশ করাবা। তো জোর করে কিছু করানো বা সিস্টেমের উপর কিছু করা, সেটা কি তাপ উৎপাদনে কি তাপহারী? সেটা হয়ে থাকে তাপহারী। তাহলে এদের ক্ষেত্রে এই যে ইলেকট্রন আসক্তিটা কি হয়? তাপহারী হয়। বুঝছো কিনা দেখো, এবার বুঝছো নাকি বুঝো নাই? বলো এটা কখন হয়? তাপ উৎপাদী বা মানে এটি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে হয় যখন পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল থাকে। এই কারণে আমি বললাম যে প্রথম ইলেকট্রন আসক্তিটা সাধারণত নেগেটিভ হয়, সাধারণত নেগেটিভ হয় যদি পূর্ণ অর্ধপূর্ণ এখানে না থাকে। বাট পূর্ণ অর্ধপূর্ণ থাকলে কিন্তু ওইটা পজিটিভও হইতে পারে। বাট পূর্ণ থাকুক অর্ধপূর্ণ থাকুক যাই থাকুক, দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলোর ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, সবসময় পজিটিভ আসবে। বাট প্রথমটার ক্ষেত্রে ঝামেলা আছে, প্রথমটা পজিটিভও হয় নেগেটিভও হয়, সাধারণত নেগেটিভ হয় বাট পজিটিভও হইতে পারে। আশা করি বুঝতে পারছো। যেমন দেখো এবার আমরা যদি ছক দেখি আমরা নিজের আইডিয়া পেয়ে যাবো। এই দেখো কিছু কিছু মৌল দেখো, এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই দেখো ক্যালসিয়াম না ম্যাগনেসিয়াম, তারপর দেখো নাইট্রোজেন, তারপর দেখো এই যে নিয়ন, এই যে দেখো আর্গন, এদের কিন্তু সব পজিটিভ। খেয়াল করে দেখছো এদের সবার কিন্তু পজিটিভ। তো সবার পজিটিভ কেন হয়েছে বলো তো? পজিটিভ কেন হয়েছে? কারণ এরা হচ্ছে পূর্ণ আর অর্ধপূর্ণর কাহিনী আছে। তাই যাদের ক্ষেত্রে দেখো নর্মালি মৃৎখাত ধাতু যারা আছে, এই যে মৃৎখাত ধাতু, এদের ক্ষেত্রে সাধারণত তোমার কি হয়ে থাকে? এটা পজিটিভ হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। না এটা মুখস্থ করতে হবে না, এই ডাটাগুলো মুখস্থ করতে হবে না, এখানে যে মানগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে না, এখানে যে ডাটা আছে ডাটা, এই ডাটাগুলা মুখস্থ করা লাগবে না। বাট আমি এটা রাখছি এই কারণেই যেন তুমি বুঝতে পারো, আইডিয়া পাও। এগুলো মুখস্থ করা লাগবে না। হিলিয়াম একটা কিন্তু জিরো হয়ে থাকে, হিলিয়ামের ইলেকট্রন শক্তি জিরো হয়ে থাকে, সর্বনিম্ন ইলেকট্রন শক্তি হিলিয়াম প্রদর্শন করে। ঠিক আছে, এটা জিরো হবে না। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা জিনিস একটু করে দেখবো, সেটা হচ্ছে কি দেখো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে সাধারণত আয়নীকরণ শক্তি দ্বারা এটা যে ডেল্টা এইচ সবসময় পজিটিভ আসে। তো একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ডেল্টা এইচটা কি আসে? সবসময় পজিটিভ আসে। তাহলে পজিটিভ আসা মানে কি? বেশি পরিমাণে তোমার শক্তি দিতে হবে, মানে ধরো এই যে এনার্জি তোমাকে দিতে হবে ইলেকট্রনকে বের করার জন্য। তাহলে যত বেশি পজিটিভ আসবে, তাহলে আমি এটা দ্বারা কি বুঝবো? তত বেশি তোমাকে এনার্জি দেওয়া লাগবে। কথাটা বুঝতে পারতেছো? মানে জিনিসটা আমি তোমাকে একটা চলো এখানে ক্লিয়ার করে ডাউটটা, এই বিষয়টা না করে আমি চলো এই পৃষ্ঠায় ক্লিয়ার করি ডাউটটাকে। দেখো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ভালো করে বুঝিয়ে আসো, আয়নীকরণ শক্তি এটার জন্য আমাদের ডেল্টা এইচটা কি আসে? এটার জন্য আমাদের ডেল্টা এইচ আসে পজিটিভ। আচ্ছা ধরো এই একটার জন্য ডেল্টা এইচ আসছে এরকম যে প্লাস 700 কিলোজুল পার মোল, আর আরেকজনের জন্য ধরো ডেল্টা এইচ আসছে প্লাস 900 কিলোজুল পার মোল। তাহলে এইখানে এই ডেল্টা এইচের মানটা বাড়া, এই কথাটার অর্থ কি? ডেল্টা এইচের মান বাড়ার ক্ষেত্রে এটার অর্থ হচ্ছে এইখানে তোমাকে বেশি এনার্জি দেওয়া লাগবে ইলেকট্রন বের করার জন্য। আচ্ছা এইবার একটা জিনিস কনফিউশন ক্লিয়ার করে দিয়ে আসো। ধরো তোমাকে যদি কেউ বলে এই যে প্রথম ইলেকট্রন আসক্তি, বলতো সাধারণত এটা কি হয়? সাধারণত এটা নেগেটিভ হয়ে থাকে, সাধারণত এটা কি হয়ে থাকে? নেগেটিভ হয়ে থাকে। তাহলে তুমি আমাকে বলো, ধরো কথার কথা আমি যদি বলি যে একটা ধরো একটা মৌলের ইলেকট্রন শক্তি সেটার মান ধরো -400 কিলোজুল পার মোল, আর আরেকটার ধরো -500 কিলোজুল পার মোল। অনেক একটা জায়গায় কনফিউশন করে ফেলো, সেই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এটা বলতেছি। বলো তো -400 বড় নাকি -500 বড়? আগে তোমাকে আমি কনফিউশন ক্রিয়েট করাই, তা নাহলে এটা আমি কনফিউশন ক্রিয়েট না করলে 2 দিন পর তোমরা ক্রিয়েট করে ফেলবা। বলো -400 বড় না -500 বড়? তুমি যদি ম্যাথের হিসাবে চিন্তা করো তাহলে -400 বড়। তুমি যদি ম্যাথের হিসাবে চিন্তা করো তাহলে ম্যাথের ভাষায় কিন্তু -400 বড়। কিন্তু এই কেমিস্ট্রিতে কি মাইনাস দ্বারা ভ্যালু বোঝাচ্ছে কিছু বলো তো? কেমিস্ট্রিতে মাইনাস দ্বারা কি ভ্যালু বোঝায়? কেমিস্ট্রিতে মাইনাসের অর্থ কি? অর্থ হচ্ছে তাপ উৎপন্ন হওয়া, তাপ উৎপন্ন হওয়া। কথাটা বুঝো, কেমিস্ট্রিতে মাইনাস দ্বারা কিন্তু ভ্যালু বোঝাচ্ছে না, ম্যাথে বোঝায়। বাট তাইলে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে যদি জিজ্ঞেস করে কোন ডেল্টাইজটা বড়, বলো কেমিস্ট্রি ক্ষেত্রে যদি তোমাকে জিজ্ঞেস করে কোন ডেল্টাইজ বড়, তাহলে কোনটা হবে? -400 না -500? বলো তো -500 বড় হবে। এটা অনেকে কনফিউশন করে ফেলি আমরা। মানে কি কনফিউশন করে ফেলি আমি তোমার দেখাই। অনেকে বলে যে ভাই এটা তো -122, এটা তো -141, তা আপনি বলছিলেন বাম থেকে ডানে গেলে কি হয়?
বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কি হয়, বাড়ে। তো অনেকে বলতে পারে যে ভাই এটা তো -122, এটা তো -141, মাইনাস হতে জানি এটা আপনার কমে গেছে, তাহলে আপনি বলতে কীভাবে বলতেছেন বেড়ে গেছে? দেখো বেড়ে গেছে, অ্যাকচুয়ালি -141 -122 থেকে বড়, বুঝতে পারছো? সো ম্যাথ দিয়ে কনসিডার করলে হবে না। তাহলে এই জন্য মনে রাখবা, আমাদের ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যত বেশি মাইনাস তত বড় তাপ উৎপন্ন হবে। আশা করি বোঝা গেছে, এটাতে কারো কোনো কনফিউশন নাই। কারো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। ওকে চলো, এটা কী হবে বলো, এটা কী হবে বলো, এটা কী হবে বলো। দেখো এই কনফিউশনগুলো তুমি যদি ক্লিয়ার না করো তাহলে তোমার কিন্তু অনেক পরে ঝামেলা হয়ে যাবে। দেখো ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি থেকে কম কেন? এটার কম হওয়ার কারণ হচ্ছে ওই যে যোজ্যতাস্থির ইলেকট্রন ঘনত্ব, ওইটার কেন হয়েছিল? এই যে আমাদের দেখো এই যে তোমার দ্বিতীয় শক্তি স্তরের আকারটা ছোট ছিল, এই আকার ছোট হওয়ার কারণে যোজ্যতা স্তরে কি হইতো, ঘনত্বটা অনেক বেশি ছিল। ঠিক আছে, ওকে তারপর যাই। দেখো বলো এটা কি হবে, সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি কার হবে? সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি কার হবে বলো তো, এটা কি হবে সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি? আচ্ছা ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রবণতা, ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বা প্রবণতা, তুমি যাই বলো। দেখো একটা জিনিস ভালো করে বুঝো, এখানে মাইনাস মাইনাস চার্জওয়ালা এরা কি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে সহজে? মাইনাস চার্জওয়ালা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। প্রথমে বুঝো আগে, মাইনাসগুলা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, তাহলে আনসার হয় সি হবে নাহলে ডি হবে, বুঝছো? আনসার হয় সি হবে নাহলে ডি হবে। এখন সি আর ডি এর মধ্যে খেয়াল করে দেখো তো কোনটার আকার ছোট, সি আর ডি এর মধ্যে কোনটার আকার ছোট? সি এর হচ্ছে আকার ছোট, তো সি এর কি, সি এর হচ্ছে আকারটা হইলো ছোট, তাহলে নিউক্লিয়াস থেকে হচ্ছে দূরত্ব কম, তাহলে এটা সহজ ইলেকট্রনকে গ্রহণ করবে, তাহলে সহজ ইলেকট্রন গ্রহণ করবে হচ্ছে এটা। ক্লিয়ার সবার? দেখো বুঝছো কি না, বুঝা গেছে? বুঝছো সবাই? ওকে তারপর বলো, সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি যদি এত হয় তাহলে সোডিয়াম প্লাস আয়নের ইলেকট্রন গ্রহণ এনথালপি কত? খেয়াল করে দেখো, ভালো করে দেখো এখানে কি বলছে। সোডিয়াম যেটা আছে এটার প্রথম আয়নীকরণ শক্তি মানে কি, এখান থেকে ইলেকট্রন বের করে ফেলবা, তাহলে এইটা বের করে ফেললে এখানে সোডিয়াম প্লাস পাবা, এটার মান কত 5.1। এবার সোডিয়াম প্লাস আয়নের ইলেকট্রন গ্রহণ মানে উল্টা দিকে আসতে হবে, তাহলে এটা কত আসবে, -5.1 আসবে না? বলো তো এটা কত আসবে, -5.1 আসবে। এটা কোথায় আছে দেখো, এটা আছে বি নাম্বার অপশনে, আশা করি বুঝতে পারছো। তারপর বলো এটা কি হবে, এনথালপি মানে কি, ওই যে ডেল্টা এইচ যেটা থাকে না, তাপশক্তির পরিবর্তন, তাপশক্তির পরিবর্তনকে আমরা এনথালপিও বলে থাকি, ডেল্টা এইচটাকে, কেমন ওইটা আমরা পড়াবো তাপ রসায়নে। বলো কোনটিতে ইলেকট্রন যোগ করা সব থেকে সহজ, কোনটাতে ইলেকট্রন যোগ করা সবচেয়ে সহজ? ভাই প্রথম কথা আমাকে একটা জিনিস বলো, যে নেগেটিভ এ কি ইলেকট্রন গ্রহণ করবে বলো তো, নেগেটিভ এ কি ইলেকট্রন গ্রহণ করবে না, নেগেটিভ ইলেকট্রন গ্রহণ করবে না। বলছি ইলেকট্রন যোগ করা সহজ, তুমি যোগ করবা, কোথায় যোগ করা সহজ, যেখানে পজিটিভ চার্জ বেশি থাকে, পজিটিভ ইলেকট্রনকে আকর্ষণ করবে বেশি, তাহলে যেখানে পজিটিভ চার্জ বেশি থাকে সেটা সহজ ইলেকট্রন গ্রহণ করবে, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, যেখানে পজিটিভ চার্জ বেশি থাকবে সেখানে ইলেকট্রন সহজে আকর্ষিত হবে। ক্লিয়ার? যেখানে পজিটিভ চার্জ বেশি থাকবে সেখানে ইলেকট্রন সহজে আকর্ষিত হবে। বলো অক্সিজেনের প্রথম ইলেকট্রন শক্তি E1 এবং দ্বিতীয়টা যদি E2 হয় তো কি হয়ে থাকে, E1টা ঋণাত্মক কিন্তু E2 কি হয়ে থাকে, E2 ধনাত্মক হয়ে থাকে, সি হচ্ছে আনসার, সি হচ্ছে আনসার। তারপর বল এটা কি হবে, সঠিক ইলেকট্রন শক্তির ক্রম কোনটা সঠিক? ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে কিন্তু ব্যতিক্রম আছে, এটা কোনটা হবে বলো, ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে ব্যতিক্রম আছে, এখানে হবে এ, এটা হয়ে থাকবে এ। ঠিক আছে, আচ্ছা তুমি যদি এটা দেখতে চাও ব্যাখ্যা, ব্যাখ্যা যদি দেখতে চাই আমরা, দেখো ব্যাখ্যাটা কি, এখানে অক্সিজেন, তারপর এখানে ফ্লোরিন, তারপর এখানে ক্লোরিন। আমরা সবাই জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়, তার মানে এদের মধ্যে বেশি থাকবে, এদের মধ্যে আবার এ সব থেকে বেশি, তাহলে প্রথমে হবে ক্লোরিন, তারপর হবে ফ্লোরিন, তারপর হবে এখানে অক্সিজেন। ঠিক আছে, তারপর ওকে বলো, গ্যাসীয় অবস্থায় নিরপেক্ষ পরমাণুতে একটি ইলেকট্রন যোগ করলে যে শক্তির পরিবর্তন হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। তুমি যদি একটা ইলেকট্রন যোগ করো তাহলে যে শক্তির পরিবর্তন হয় তাকে আমরা কি বলে থাকি, ইলেকট্রন আসক্তি বলে থাকি। তারপর ফ্লোরিনের ইলেকট্রন শক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ব্যাগের ঘনত্ব তোমার হচ্ছে বেশি হয়ে থাকে। ওকে তারপর যাই, দেখো এই অঙ্কটা একটু পড়ে দেখো তো কি বলছো তোমাকে, দেখো এই অঙ্কটা একটু পড়ে দেখো তো কি বলতেছে তোমাকে, এই যে আয়নীকরণ শক্তির মতো ম্যাথ, আয়নীকরণ শক্তির মতো ম্যাথ দেখো বলতেছে কি,
গ্যাসীয় অবস্থায় এত গ্রাম ক্লোরিনে উপস্থিত ক্লোরিন পরমাণুগুলোকে সিএল মাইনাসে পরিণত করতে কত কিলোজুল শক্তি প্রয়োজন। দেখো কি বলছে কোয়েশ্চনটাকে বলতেছে তোমার কাছে কি আছে, ক্লোরিন থেকে তুমি কোথায় পরিণত করবা, ক্লোরিনকে তুমি এই যে ইলেকট্রন গ্রহণ করে তুমি হচ্ছে এখানে সিএল মাইনাসে পরিণত করবা। এখন তোমার কাছে ক্লোরিন আছে কতটুকু, ক্লোরিন আছে হচ্ছে 2.2187 গ্রাম। দেখো তোমার কাছে এতটুকু ক্লোরিন আছে। আচ্ছা, এখন এই ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে কত, ডেল্টা এইচ এর মান দেওয়া আছে কত, -3.615 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম হয় না? দেখো আমরা একক শিখছি দুইটা, একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, আর আরেকটা শিখছি কিলোজুল পার মোল। কিলোজুলে থাকলে হচ্ছে পার মোল হিসাব হয়, আর ইলেকট্রন ভোল্টে থাকলে পার অ্যাটমে হিসাব হয়। এটা আমরা গত ক্লাসের পড়া। তাহলে দেখো এখানে বলছে কি, বলতেছে যে ক্লোরিন থেকে যখন তুমি ক্লোরিন মাইনাসে পরিণত করো, তাহলে একটা ক্লোরিনকে ক্লোরিন মাইনাসে পরিণত করার জন্য অ্যাটম মানে কি, পরমাণু। অ্যাটম মানে কি, অ্যাটম মানে হচ্ছে পরমাণু। আচ্ছা আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, আগে চলো আমরা এই ডেল্টাইজটাকে একটু করে ইলেকট্রন ভোল্টটাকে চলো আমরা জুলে নিয়ে আসি। আগে ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্ক কি তোমরা পড়াইছিলাম তোমাদেরকে? ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে কি সম্পর্ক তোমাদেরকে পড়াইছিলাম? ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্ক কি তোমাদেরকে পড়ানো হয়েছিল? ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে হ্যাঁ পড়ানো হয়েছিল। সেটা কোনটা ছিল? পড়াইছিলাম হচ্ছে এরকম, আমার যতটুকু মনে পড়ে, যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻19 জুল হয়ে থাকে। তাহলে এই ইলেকট্রন ভোল্টকে যদি আমি জুলে নিতে চাই, তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু দেখো কত আসবে, 615। এটাকে জাস্ট হচ্ছে আমরা এই যে 1.6 গুণন 10⁻19 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা তাহলে এই যে এটা তাহলে চলে যাবে কোথায়, জুলে চলে যাবে, আর এখানে আছে পার অ্যাটম। ওকে, তাহলে দেখো তো ডেল্টা এইচটা এখান থেকে কত আসবে, ক্যালকুলেশন যদি করি, তাহলে দেখো এখান থেকে আসবে -3.615 গুণন 1.6 গুণন 10⁻19। তাহলে এটা আসছে -5.784 ইন্টু 10⁻19 জুল পার অ্যাটম। আচ্ছা, আমাকে একটা জিনিস ভালো করে বুঝো, এখানে কি বলছে, কিলোজুলে নিতে বলছে, কিলোজুল। আচ্ছা, যদি আমি কিলোজুলে প্রকাশ করি, তাহলে জাস্ট 10⁻3 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে এখানে ডেল্টা এইচ ইকুয়াল চলে আসবে -5.784 গুণন 10⁻22। এটা তাহলে হয়ে যাবে কিলোজুল পার অ্যাটম। তাহলে এটা বলতে আসলে কি বোঝানো হয়, এটা বলতে বোঝানো হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এই লাইনটার অর্থ হচ্ছে, এই লাইনটার অর্থ কি বলি, এই লাইনটার অর্থ হলো একটা অ্যাটমকে বা একটা পরমাণুকে সিএল থেকে সিএল মাইনাসে নিতে এত শক্তি উৎপন্ন হয়। এই লাইনটার অর্থ বুঝতে পারতেছো? দেখো এই লাইনটার অর্থ বুঝতে পারতেছো কিনা। এই যে লাইনটার অর্থ হইলো, তুমি যদি কি করো, যে একটা সিএল পরমাণুকে তুমি যদি সিএল মাইনাসে কনভার্ট করো, তাহলে এত শক্তি উৎপন্ন হয়। এই লাইনটার অর্থ হচ্ছে এটা। ক্লিয়ার? দেখো তো বুঝতেছো কিনা। মানে আমি তোমাকে নেক্সট পৃষ্ঠায় এই জিনিসটা লিখে দিই। দেখো মানে এখানে কোয়েশ্চন আসলে আলটিমেটলি কি দেওয়া ছিল, এই যে সিএল থেকে তুমি এই সিএল মাইনাসে নিচ্ছিলা, তখন এখানে আসলে ডেল্টা এইচ যেটা দেওয়া ছিল, এটার মান কত, এটার মান তুমি বের করছো -5.784 গুণন তোমার হলো 10⁻22 কিলোজুল পার অ্যাটম। তাহলে এর মানে হইল যে একটি সিএল পরমাণুকে সিএল মাইনাসে পরিণত করলে শক্তি উৎপন্ন হয় এই যে 5.784 গুণন 10⁻22 কিলোজুল। এখানে আর মাইনাস দেওয়ার দরকার নেই। কেন? কারণ তুমি অলরেডি বলেই দিছো যে শক্তি উৎপন্ন হয়, তাহলে এটা কিন্তু মাইনাস দেওয়ার দরকার নেই এখানে। ওকে, রিক্যাপ করবো। আচ্ছা, রিভিউ করতেছি। দেখো বললো কি, এখানে তোমার কাছে এত গ্রাম ক্লোরিন আছে, এখন তুমি এটাকে সিএল মাইনাসে পরিণত করবা, তোমাকে আয়নীকরণ ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে। দেখো ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে। ইলেকট্রন আসক্তি বলতে কি বোঝানো হচ্ছে, দেখো এই যে সিএল থেকে তুমি সিএল মাইনাসে নিবা, তার জন্য ডেল্টা এইচ দেওয়া আছে এত ইলেকট্রন ভোল্ট। এখন আমরা সবাই জানি ইলেকট্রন ভোল্ট তোমার যদি কি হয়, একক দুইটা হইতে পারে, আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তির একক সেম। একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, আর একটা হচ্ছে কিলোজুল পার মোল। একক হইতে পারে কয়টা, দুইটা। তো তুমি কি করছো এখানে, তার মানে শুধু ইলেকট্রন ভোল্ট লেখা আছে মানে কি, বাই ডিফল্টের সাথে একটা পার অ্যাটম লেখা আছে, তার মানে অ্যাকচুয়ালি ডেল্টা এইচটা করে দেওয়া এত ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, মানে একটা পরমাণুতে পার অ্যাটম করে আকারে লেখা আছে। আমি ইলেকট্রন ভোল্টটাকে জাস্ট এখানে কি করছি, এই যে ইলেকট্রন ভোল্টটাকে আমরা এত দিয়ে গুণ করে কিলো জুলে নিছি ফার্স্টে, এই যে জুলে আসছে, এই জুলটাকে 10⁻3 দিয়ে গুণ করে কিলো জুলে নিছি, আর কিছুই করিনি। মানে এরপর আমি কি করতেছি, এই বিক্রিয়াটা লিখতেছি আর ডেল্টা এইচ এর মান এত লিখে দিচ্ছি। মানে এখন আমি কি করলাম, যে সিএল থেকে
সিএল মাইনাসে পরিণত করলে ডেল্টা এইচ হচ্ছে এত কিলোজুল পার অ্যাটম। এইটার অর্থ কি? অর্থ হচ্ছে একটা সিএল পরমাণুকে সিএল মাইনাসে পরিণত করলে শক্তি উৎপন্ন হয় এত কিলোজুল। এবার কি বুঝছো? বলো তো একটু করে বুঝছো কিনা? এবার কি বুঝছো নাকি বুঝো নাই? বোঝা গেছে জিনিসটা? ওকে, এবার দেখো, এবার আমার কাছে ক্লোরিন ছিল কতটুকু? 2.2187 গ্রাম। তাহলে এতটুকুতে কয়টা ক্লোরিন পরমাণু আছে বের করতে পারবা? এত গ্রামে কয়টা ক্লোরিন পরমাণু আছে বের করতে পারবা? কয়টা ক্লোরিন পরমাণু আছে কিভাবে বের করবে? একটা সূত্র শিখেছি না তোমাকে, যে আমরা সবাই শিখছিলাম। দেখো, মোল সংখ্যা ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এম, আর এখানে হয়তো এক্স ডিভাইডেড বাই অ্যাভোগাদ্রো সংখ্যা। এখানে কি করবা? এই যে এই এম এর জায়গায় কত বসাবা? এই যে দেখো 2.2187, এটা কিন্তু ক্লোরিন পরমাণু, তাহলে এখানে পরমাণুর ভর কত হয়ে থাকে? 35.5 হয়ে থাকে। আর এখানে হচ্ছে এক্স বের করবা, এখানে হচ্ছে অ্যাভোগাদ্রো সংখ্যা কত? 6.022 গুণন 10⁻23। তাহলে এই জায়গা থেকে তুমি অ্যাকচুয়াল ক্লোরিন পরমাণুর সংখ্যা পেয়ে যাবা। আজকে আমরা তড়িৎনাটকতা পড়াবো না, আজকে আমরা এতটুকু এই ইলেকট্রন আসক্তি পর্যন্তই পড়াবো। আর দুই একটা প্রবলেম আছে, ডিভাইডেড বাই 35.5। আজকে নতুন টপিক নাই, আমাদের সব পড়া শেষ, এখন আমরা প্র্যাকটিস করতেছি আর কিছু না। তাহলে এখানে আমার পরমাণুর সংখ্যা আসছে 3.76, তারপরে তোমার হচ্ছে 36 গুণন 10⁻22 জুল চলে আসছে। তাহলে এটা হচ্ছে পরমাণুর সংখ্যা বের করে ফেলছি। তাহলে এত সংখ্যক আমার কাছে ক্লোরিন পরমাণু আছে। তাহলে কি আছে আমার কাছে? এত সংখ্যক ক্লোরিন পরমাণু আছে। তাহলে আমি কিন্তু এখানে জানি যে একটা ক্লোরিন পরমাণুকে সিএল মাইনাসে পরিণত করলে শক্তি উৎপন্ন হয় এত। আমাকে কোয়েশ্চনে কি বের করতে বলছে? কোয়েশ্চনে বের করতে বলছে যে এতটুকুকে সিএল থেকে সিএল এ পরিণত করলে কত শক্তি উৎপন্ন হয়। তাহলে সিম্পল। তাহলে সুতরাং এই যে ক্লোরিন পরমাণুর সংখ্যা আমি জানি অলরেডি, যে 3.3736, সরি 7636 ইন্টু 10⁻22 এতটি এই যে ক্লোরিন পরমাণুকে শক্তি উৎপন্ন হবে। এতটুকু তুমি কপি করবা, তাহলে কত আসবে দেখো। জাস্ট তুমি সিম্পল কি করো, ঐকিক নিয়ম করো। এই যে এই ভ্যালুটাকে তাহলে কি করবা? তাহলে তোমার হচ্ছে এই ভ্যালুটাকে জাস্ট তুমি এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। জাস্ট মাল্টিপ্লাই করবো, ঐকিক নিয়ম, আর কিছুই না। এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, ঠিক আছে? এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, শেষ। এরপরে তুমি এখান থেকে আনসার পেয়ে যাবা। বুঝছো এটা? দেখো তো কত আসে আনসার এখানে। এখানে আসবে আনসার 5.784 গুণন 10⁻22। তাহলে আসছে 21.76। তাহলে 21.76 কিলো জুল। তাহলে এত জুল শক্তি দরকার। বোঝা গেছে জিনিসটা? দেখো তো অঙ্কটা বুঝছো কিনা? বুঝছো সবাই অঙ্কটা? দেখো তো বুঝছো কিনা? হ্যাঁ, বুঝছো জিনিসটা? অঙ্কটা কি বোঝা গেছে? ওকে, তাহলে তোমাদের একটা বাড়ি কাজ থাকবে, এই অঙ্কগুলো বাড়ি কাজ করবা, আনসার সহ এখানে দেওয়া আছে। ওকে, এটা আমরা নেক্সট দিন পড়বো, এগুলো আমরা নেক্সট দিন পড়বো। আমরা চলো তোমাকে একটা বাড়ি কাজ এখানে দেখাই দিই। এটা আমরা এখনো পড়ি নাই, এটা এখনো পড়ি নাই। আচ্ছা, এটা বলো তো কী হবে? একই পর্যায়ের বাম থেকে ডানে পি ব্লক মৌলসমূহের কোন ধর্মটি বৃদ্ধি পায়? বাম থেকে ডানে গেলে কোন ধর্মটা বৃদ্ধি পাচ্ছে? এখনো পড়েনি, এটা পড়েনি, আগামী ক্লাসে পড়াবো। এটা পড়েনি এখনো, একটা সেকেন্ড, এগুলো এখনো পড়েনি। আমি কয়েকটা সিকিউ ধরে দিই তোমাকে, সিকিউ সলভ করাই দিই। আচ্ছা, এগুলো তোমরা নিজেরা পারবা বাসায়। ওকে, দেখি এটা বলো তো কী হবে আনসার? এটা কত হবে? আর আমাদের 5 মিনিট লাগবে, 5 মিনিট আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, কেমন? আমরা তড়িৎ ঋণাত্মকতা আমাদের যেটাই আছে, কি বলার নাম, ওই যে তড়িৎ ঋণাত্মকতা আমরা আগামী ক্লাসে পড়বো, কেমন? এটা কোনটা আনসার হবে দেখো তো? শক্তি কীভাবে হবে এটা? দেখো, ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে এটাকে কি বলা যায়? ইলেকট্রন আসক্তি বলা যায়, কেমন? ওকে, তারপর দেখো কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, খেয়াল করে দেখো এখানে। যেখানে আমরা বসাই, এখানে তো প্রথম কথা নাইট্রোজেন এখানে আছে, অক্সিজেন এখানে, এরপরে ফ্লোরিন, এরপরে ক্লোরিন এখানে আছে। তাহলে বাম থেকে ডানে গেলে আমার ইলেকট্রন আসক্তি বাড়ে। তাহলে এই দুটার মধ্যে সব থেকে বেশি কার? আবার ক্লোরিনের। এই দুটার মধ্যে সব থেকে বেশি হচ্ছে ক্লোরিনের। তাহলে ক্লোরিন হচ্ছে আনসার। তাহলে ক্লোরিন হচ্ছে আমার আনসার। তারপর কোনটার ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? খেয়াল করে দেখো, এখানে কারা কারা আছে? এখানে আছে অক্সিজেন, এই জায়গায় আছে ফ্লোরিন, তারপরে সিলিকন কোথায় আছে? সিলিকন এই জায়গায় কোথাও আছে। ক্যালসিয়াম কোথায় আছে? ক্যালসিয়াম আছে তোমার আমাদের এই জায়গায় আছে ক্যালসিয়াম। তাহলে দেখো, সব থেকে নিচে বলছে সর্বনিম্ন, বলছে সর্বনিম্ন,
তাহলে সর্বনিম্ন কোনটার হয়, যে সব থেকে নিচে থাকে, নিচে থাকলে আমার ইলেকট্রন শক্তি কম থাকে। তাহলে এখানে ক্যালসিয়াম যেটা আছে, ক্যালসিয়াম হচ্ছে আমার আনসার। ঠিক আছে। তারপর গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত করলে যে শক্তির পরিবর্তন হয় তাকে কি বলে? তাকে বলে প্রথম ইলেকট্রন আসক্তি, তাকে বলা হয় প্রথম ইলেকট্রন আসক্তি। ঠিক আছে। তারপর বলতো কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি সব থেকে বেশি হয়ে থাকে? আর আমাদের 5 মিনিট লাগবে, 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আমরা তড়িৎ ঋণাত্মকতার আগামী ক্লাসে পড়বো। এটা কোনটা হবে আনসার? গ্রুপ 16 এবং 17। দেখো 16 17 যারা থাকে তারা একদম ডান দিকে থাকে, এই কারণে কি হয়, তাদের ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা দুটাই বেশি, ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি দুটাই বেশি থাকে। বলতো দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সর্বদা কি হবে? সর্বদা পজিটিভ হবে, সর্বদা পজিটিভ হবে। দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সর্বদা কি হবে? পজিটিভ হবে। তারপর কোনটার ইলেকট্রন আসক্তিটা শূন্য? নিষ্ক্রিয় গ্যাস যারা থাকে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি শূন্য হয়ে থাকে। নিষ্ক্রিয় গ্যাসে তো ইলেকট্রন গ্রহণ করার দরকার নাই, তাই নিষ্ক্রিয় গ্যাস যেগুলো থাকবে, নিষ্ক্রিয় গ্যাস যদিও একবারে শূন্য হয় না, বাট এদের ভ্যালুগুলো অনেক কম থাকে। নিষ্ক্রিয় গ্যাসের অলরেডি আমরা দেখে আসছি অলরেডি, এদের বলতো আয়নীকরণ বিভবের মান কীরকম হয়? অনেক বেশি হয়। এই ইলেকট্রন ছাড়তে চায় না, আর ইলেকট্রন গ্রহণও করতে চায় না, তাই এদের ইলেকট্রন আসক্তির মানটা 0-এর কাছাকাছি হয়। ঠিক আছে। তারপর এটা পড়ি নাই এখন আমরা, এটা পড়ি নাই, এগুলো আমরা এগুলো পড়ি নাই। বলো এটা এটা করি, সিকিউ সলভ করি, আসো দাঁড়াও। হ্যাঁ দেখো তারা পারা যাবে। বলতেছে কি পি কিউ আর এই মৌলগুলার ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। এই যে পি কিউ আর কারা কারা আছে দেখো তো। এই যে পি হচ্ছে তোমার ফ্লোরিন, এই যে পি হচ্ছে তোমার কি, পি হচ্ছে তোমার ফ্লোরিন, কিউ হচ্ছে তোমার কাছে এখানে ক্লোরিন, আর আর হচ্ছে তোমার কাছে এখানে ব্রোমিন। তাহলে এই তিনটার ইলেকট্রন আসক্তির ক্রম তুমি ব্যাখ্যা করতে পারবা না? বলো তো একটু করে, এটা কি ব্যাখ্যা করা যাবে? এটা কি পারবা? এটা অলরেডি তোমাকে আজকে পড়াইছি, এটা সিকিউতে আসছে। এটা পারা যাবে? এটা দেখো তো, ওই যে যা যা চিত্র রাখছি ওই চিত্রগুলো আঁকবা, তারপরে লিখা টিখা লিখবা, তাহলে তোমার হয়ে যাবে। তারপর দেখো এইটাও তুমি পারবা, এক্স ওয়াই জেড ডাব্লিউ এদের। আচ্ছা না, এটা এটা পড়েনি, এটা এখনো পড়েনি, এটা এখনো পড়েনি, এটা এখনো পড়ে নাই। বলো তো কোনো মোলের প্রথম ইলেকট্রন শক্তি কি হয়? কোনো মোলের প্রথম ইলেকট্রন শক্তি কি হয়? ওই তড়িৎ ঋণাত্মকতা না পড়ার কারণে এই ঝামেলাটা হচ্ছে। এটা কি হবে প্রথমটা? প্রথম ইলেকট্রন আসক্তি কি হবে? তাপ উৎপাদী হবে অথবা তাপহারী হবে, তাপ উৎপাদী হবে অথবা তাপহারী হবে। সি হবে, সি। কেন? তোমাকে পড়াইছি অলরেডি যে ইলেকট্রন আসক্তি যেটা 1, এটা তো ভাই পজিটিভও হইতে পারে, এটা তো নর্মালি নেগেটিভ হয়, বাট পজিটিভও তো হইতে পারে। কার ক্ষেত্রে পজিটিভ হয় দেখাইছি না? সি হবে আনসার। ওকে। তারপর বলো এটা কি হবে? বলছে সর্বোচ্চ আয়নীকরণ শক্তি থাকে, কিন্তু ইলেকট্রন গ্রহণ এনথালপি, বা এটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। এই ইলেকট্রন গ্রহণ এনথালপি এটাকে আমরা কি বলি? ইলেকট্রন আসক্তি বলি। ইলেকট্রন আসক্তি আরেকটা নাম হচ্ছে এটা। শূন্য কার হয়ে থাকে? শূন্য কে গ্রহণ করতে চায় না? হিলিয়াম। হিলিয়াম হচ্ছে তোমার গ্রহণ করতে চায় না। ঠিক আছে। ওকে। আচ্ছা এগুলো পড়ায়নি, তাহলে আজকে এতটুকুই থাকবে আমাদের। আগামী ক্লাসে হচ্ছে আমরা তড়িৎ ঋণাত্মকতা পড়ার মাধ্যমে আমাদের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা ছোটো ছোটো কিছু আমাদের পর্যাপ্ত ধর্ম বাকি আছে। আগামী ক্লাসে আমরা ওগুলো পড়েই তোমার হচ্ছে আমরা কী করবো, তোমার হচ্ছে আমরা রাসায়নিক বন্ধন শুরু করতে পারবো। সো এই কারণে উইকলি এক্সাম যেহেতু আমি চাইতেছিলাম যে এরকম, দেখো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে পোর্শন কী কী আছে দেখো। আমি যদি তোমাকে একটু দেখাই, 2 মিনিট টাইম নেবো, তোমার ক্লাস শেষ, সো 2 মিনিট টাইম নিয়ে তোমাকে আমি একটু দেখাই। অলরেডি আমাদের পিরিয়ডিক টেবিল এই পড়াগুলো পড়া শেষ। পিরিয়ডিক টেবিল এই চ্যাপ্টারে এটা কমপ্লিট। পর্যাবৃত্ত ধর্ম আমাদের 90% কমপ্লিট। এই যে তড়িৎ ঋণাত্মকতাটা বাকি আছে, এটার 90% আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা স্টার্ট করব রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন পড়ার পরে আমরা পড়বো তোমার হচ্ছে সংকরায়ন। এরপর আমরা পড়বো তোমার হচ্ছে আমাদের এই যে ব্লক কেমিস্ট্রি। তা আমাদের মোটামুটি আমরা এই যে পর্যাবৃত্ত ধর্ম যেহেতু আমাদের সোমবার শেষ হবে, আর একটু করে যেহেতু বাকি আছে আমাদের সোমবার শেষ হবে, সো তোমাদের এই উইকলি এক্সামটা বৃহস্পতিবার নিব, মানে আগামী বৃহস্পতিবার। কারণ এই যে আমি চাইছিলাম যে এটার উপরে তোমার হচ্ছে একটা মানে নিব আর কি। আচ্ছা আরেকটা নতুন ফিচার আমাদের এই কোর্সগুলোতে আমি ইন্ট্রোডিউস করতেছি আমার কেমিস্ট্রি কোর্সে, সেটা হইলো তোমার ধরো আমাদের এই 2 টপিক কিন্তু শেষ, পিরিয়ডিক টেবিল আর পর্যাবৃত্ত ধর্ম। একটা করে তোমরা সামারি ক্লাস পাবা, আধা ঘন্টার একটা সামারি ক্লাস, এটা তোমরা রেকর্ড আকারে পেয়ে যাবা। সামারি ক্লাসে কী করবো, ওই প্রথম 7 লেকচারে যা পড়াইছি পিডিএফটা ওপেন করে তোমাকে ধরে ধরে সব দেখাই দিব। বুঝতে পারছো? তাই এখন থেকে যখনই কোনো একটা বড় টপিক শেষ হবে,
যেমন রাসায়নিক বন্ধন যখন শেষ হবে, সো রাসায়নিক বন্ধন টপিক বন্ধন পড়ানোর পরে তোমার হচ্ছে একটা তুমি সামারি ক্লাস পাবা, 30 মিনিট করে করে হবে, যেখানে আমরা পুরাটাকে আবার রিভাইজ করে দিব তোমার। ঠিক আছে? সো হ্যাঁ, ওকে। তো তাহলে থার্সডে তোমাদের উইকলি এক্সাম 2 হবে, কেমন? এবং সিলেবাস কি থাকবে? সিলেবাস থাকবে হচ্ছে আমাদের পর্যাবৃত্ত ধর্মগুলো। ওকে, সো সবাই ভালো থাকবা, সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। তাহলে সামারি ক্লাসটা কখন পাবা? এই যে যখনই হচ্ছে আমাদের আগামী সোমবার হচ্ছে আমাদের কি শেষ হয়ে যাবে? পর্যাবৃত্ত ধর্ম শেষ হয়ে যাবে। পিরিয়ডিক টেবিল আর পর্যাবৃত্ত ধর্ম দুইটার উপরে 30 মিনিটের একটা সামারি ক্লাস তুমি হচ্ছে রেকর্ডেড আকারে পেয়ে যাবা। দেখো আমাদের ক্লাস তো রেগুলার শনি সম্বুধ হবে, সামারি ক্লাসগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস তোমার। ওকে, তো সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাই তাহলে, আসসালামু আলাইকুম।